জি স্যার, এবার ঠিক আছে। জি স্যার, দেখা যায়। ওকে, এই স্লাইডটা দেখতে পাচ্ছিলেন? এই স্লাইডটা না স্যার। না স্যার। দেখতে পারেন নাই? আচ্ছা, এই যে এটা দেখছেন তাই না? জি স্যার, ফ্লেক্সিবল পর্যন্ত দেখা গেছে। ও, তাহলে হচ্ছে আমি এটা আবার বলি। অনলাইনে ক্লাসের অনেক অসুবিধা, বুঝছেন? চারদিকে অসুবিধা অনলাইনে। ওকে, তাহলে আমরা দেখি নতুন একটা টার্ম আসছে, সেটা হলো কি এনক্লোজার ক্লাসিফিকেশন। তিনটা, একটা ওপেন বিল্ডিং, পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং, আর এটা হলো এনক্লোজ বিল্ডিং। ওপেন বিল্ডিং হলো যেই বিল্ডিংটা হচ্ছে ফাঁকা থাকবে, যেমন মনে করেন এই বিল্ডিং, যে এটা। এখন কি ঠিক আছে? ঠিকঠাক দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওপেন বিল্ডিং বাতাস এদিকে ঢুকবে, এই দিয়ে বেরিয়ে যাবে, এটা ওপেন বিল্ডিং। আর এনক্লোজ বিল্ডিং হচ্ছে চারদিকে আবদ্ধ থাকবে, যেমন এখানে একটা ওয়াল, এখানে এই পাশে একটা ওয়াল, ওই দিকেও হয়তো আরো চারটা, আরো দুইটা ওয়াল আছে। এটা হলো এনক্লোজ বিল্ডিং। আর পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং হচ্ছে ওপেনও না, ফুললি এনক্লোজও না, মাঝামাঝি। এটাকে বলে পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং। তো বলছে ওপেন বিল্ডিং এর সংজ্ঞা কি? ওপেন বিল্ডিং এর সংজ্ঞা বলছে যে এই যে টোটাল এখানে যদি স্যার আমার অফ হয়ে গেছে। আবার অফ হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে না স্যার, ঠিক আছে। স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, তো বলছে এজি হচ্ছে এই যে এটা যদি হাইট হয় আর এটা যদি এল হয়, যদি এখানে ওয়াল থাকতো একটা, ওয়াল থাকলে এখানে টোটাল এরিয়াটা কত হইতো? এজি এজি হইতো এল ইন্টু এইচ, এটা হতো তার টোটাল গ্রস এরিয়া অফ ওয়াল। বলছে টোটাল গ্রস এরিয়ার যদি হচ্ছে আপনার 80% বেশি ফাঁকা থাকে, গ্রস এরিয়ার 80% বেশি যদি ফাঁকা থাকে, তাহলে ওটাকে বলবে ওপেন বিল্ডিং। তাহলে এ নোট হচ্ছে কতটুকু ফাঁকা আছে। বলছে এই ফাঁকাটা যদি গ্রসের 80% বেশি থাকে, তাহলে এটাকে ওপেন বিল্ডিং বলবে। ঠিক আছে। আর এনক্লোজ বিল্ডিং বলছে যে যদি কোনো একটা বিল্ডিং ওপেনও না হয়, আবার পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিংও না হয়, তাহলে সে হচ্ছে এনক্লোজ বিল্ডিং। ঠিক আছে, তার মানে এনক্লোজ বিল্ডিং এর কোনো কন্ডিশন নাই। এটা হচ্ছে বলছে যে যদি কোনো একটা বিল্ডিং ওপেন না হয় এবং পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং না হয়, তাহলে অটোমেটিক্যালি সেটা ধরে নিতে হবে এনক্লোজ বিল্ডিং। সো এনক্লোজ বিল্ডিং কি না এটা বুঝতে হলে আপনার দুইটাই চেক করতে হবে, ওপেন বিল্ডিংও এবং পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং দুইটাই। তো ওপেন বিল্ডিং তো সহজ। হ্যাঁ, এরিয়া 80% বেশি ফাঁকা থাকলেই ওপেন বিল্ডিং, এবং এটা দেখেও আপনি বুঝতে পারবেন ওপেন কিনা। তাহলে এখন পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং কি, এখানে একটা বলে রাখি। পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং হচ্ছে তিনটা কন্ডিশন আছে, 1 2 3। এই তিনটা কন্ডিশনই যদি স্যাটিসফাই করে, তাহলে তাকে আপনি পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং বলতে পারবেন। তিনটাই স্যাটিসফাই করতে হবে, তিনটাই। যে কোনো দুইটা করলো, একটা করলো না, এরকম যদি হয় তাহলে হবে না। তিনটাকেই স্যাটিসফাই করতে হবে। যদি করে তাহলে সেটা হবে পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং, আর না করলে আপনি ধরে নেবেন এটা এনক্লোজ বিল্ডিং। তো আমাদের অধিকাংশ বিল্ডিংই অ্যাকচুয়ালি এনক্লোজ বিল্ডিং এর মধ্যেই পড়ে, অধিকাংশ। পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং খুব কম পড়ে, খুব কম। আমি পাইনি এখন পর্যন্ত। হ্যাঁ, তো খুবই কম পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং, সবই আসলে এনক্লোজ বিল্ডিং এ পড়ে। তাহলে পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং এর কন্ডিশন গুলা কি কি? বলছে যে ফাঁকার পরিমাণটা যদি 1.1 এ নট আই হয়, এটা একটা কন্ডিশন। ফাঁকার পরিমাণটা যদি 4 ফিট অথবা 0.001 এজি হয়। আর ফাঁকার পরিমাণটা যদি এই যে পয়েন্ট এ, যে এ নট আই ডিভাইডেড বাই এজিআই লেস দেন এরকম, এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং হবে। তাহলে এখন এই জিনিসগুলো কি বোঝাচ্ছে, এখানে আসি। এখানে এই যে একটু আগে বললাম এজি কি, এজি হচ্ছে তোর এই যে এটা যদি উইন্ডওয়ার্ড ওয়াল হয়, মানে এই যে উইন্ডওয়ার্ড হচ্ছে যেই থেকে বাতাসটা যাবে, তো এর থেকে যদি বাতাসটা যায়, ধাক্কা দিবে কোথায়? এখানে দেখাচ্ছি। বাতাস যদি এই থেকে আসে, তাহলে ধাক্কা দিবে কোথায়? এই ওয়ালটাতে। তাহলে এই ওয়ালটাকে বলবে উইন্ডওয়ার্ড ওয়াল। আর এটার অপোজিট ওই পাশের যে ওয়ালটা, এটাকে বলবে লিওয়ার্ড ওয়াল। ঠিক আছে। আর এই পাশের এটাকে বলবে সাইডওয়ার্ড ওয়াল। এটা আমি আসতেছি একটু পরে। আচ্ছা, এখন যদি বাতাস এই থেকে আসে, তখন এইটা হবে উইন্ডওয়ার্ড ওয়াল। ঠিক আছে। এই উইন্ডওয়ার্ড ওয়ালের অপোজিট দিকে যে ওয়ালটা আছে ওইটা হবে লিওয়ার্ড ওয়াল, আর এইটা হয়ে যাবে তখন সাইড ওয়াল। বুঝা গেছে? তো একইভাবে আমি যে এটা চিন্তা করি, এই থেকে মনে করেন বাতাস আসতেছে, তাহলে বাতাসটা যে ওয়ালে এসে ধাক্কা দিবে সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল।
উইনওয়ার্ড ওয়াল, বা যে ওয়ালটা বাতাসটা মুখোমুখি করতেছে, এবং এই ওয়ালের অপোজিট পাশে যে ওয়ালটা আছে এটা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। ওকে, আর তখন এটা হবে সাইড ওয়াল। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে বাতাসটা আপনার এই ওয়ালে আসছে, এই ওয়ালে ধাক্কা দিচ্ছে, তখন এটা হবে উইনওয়ার্ড ওয়াল। এটা ঠিক অপোজিট পাশে যে ওয়ালটা আছে এটা লিওয়ার্ড ওয়াল, এবং এটা হবে সাইড ওয়াল। বুঝছেন? তো এইভাবে, আচ্ছা, এই উইনওয়ার্ড, লিওয়ার্ড, সাইড ওয়াল নিয়ে পরবর্তীতে আমরা আরো আসবো। এখানে শুধু এই জিনিসটা বোঝার জন্য আর কি। তো বলছে যে যখন আপনি এজি ক্যালকুলেশন করবেন এবং এ নোট চিন্তা করবেন, তখন এটা হচ্ছে উইনওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে চিন্তা করতে হবে। হ্যাঁ, মানে বাতাস যেই থেকে আসবে। তো বলছে এজি হচ্ছে উইনওয়ার্ড ওয়ালের টোটাল গ্রস এরিয়া, এখানে হচ্ছে এইচ ইন্টু ডাব্লিউ। আর এ নোট কি? এ নোট হচ্ছে উইনওয়ার্ড ওয়ালে কতগুলা ফাঁকা আছে সবগুলো যোগ করে দিবেন, এটা হলো এ নোট। এরপরে আরো দুইটা টার্ম আছে, এ নোট আই আর এজিআই। ঠিক আছে, তো এ নোট আই আর এজিআই যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার টোটাল বিল্ডিং এর, এখানে লেগেছে গ্রস এরিয়া অফ এন্টায়ার বিল্ডিং, এবং ওয়াল এবং রূপ সবই চিন্তা করতে হবে। এটা হচ্ছে এ জি আই, এটা মানে হচ্ছে আপনার যতগুলা ওয়াল আছে সবগুলা টোটাল এরিয়া। ঠিক আছে, এই যে এই ওয়ালের এরিয়া, একটা ওয়ালের এরিয়া, দুইটা ওয়ালের এরিয়া, তিনটা, চারটা ওয়ালের এরিয়া নিতে হবে, এবং তারপর হচ্ছে রুফের এরিয়াগুলোও চিন্তা করতে হবে। এটা হলো এজিআই। আর এ নট আই হচ্ছে তারপর যতগুলো ফাঁকা আছে এই বিল্ডিং এর চারপাশে, যত ফাঁকা আছে তাদের সাম, এটা হচ্ছে এ নট আই, টোটাল ওপেনিং ইন দি এন্টায়ার বিল্ডিং। ঠিক আছে, তো আমরা নর্মালি পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং ক্যালকুলেশন করতে দেই না, ক্যালকুলেশন করলে এভাবে ক্যালকুলেশন করে নেবেন। তো এখানে দেখেন বলছে যে এই পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং হইতে গেলে এই তিনটা কন্ডিশনই আপনার স্যাটিসফাই করতে হবে, হইলে তখন সেটা পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং। আর যদি যে কোনো একটা হচ্ছে না করে, তাহলে আর পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং না, আবার চিন্তা করতে হবে এটা এনক্লোজ বিল্ডিং। আচ্ছা, এবারে এই বিএনবিসি তে আসলে তিনটা মেথডের কথা বলছে। বিএনবিসি তিনটা মেথডের কথা বলছে, একটা বলছে মেথড 1, মেথড 2, আর হচ্ছে মেথড 3। মেথড 1 যেটা বলছে উইন ক্যালকুলেশন আপনি তিনটা মেথডে করতে পারবেন। তো মেথড 1টা হচ্ছে সিম্পলিফাইড মেথড, যেটা সিম্পলিফাইড মেথডটা অ্যাকচুয়ালি আমরা করি না আসলে সিম্পল মেথড দিয়ে। হ্যাঁ, এটাতে লিমিটেশন অনেক বেশি, সিম্পলিফাইড মেথডের লিমিটেশন অনেক বেশি। তো এখানেও আমি আপনাদেরকে সিম্পলিফাইড মেথডের কোনো কিছু দেখাবো না। তারপরে হচ্ছে আমরা মূলত করি মেথড 2, যে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। আর যদি কোনো এরকম হয় যে অ্যানালিটিক্যাল প্রসিডিউর দিয়ে কোনো একটা জিনিস করতে পারতেছেন না, বা অ্যানালিটিক্যাল প্রসিডিউরের মধ্যেও কিছু হচ্ছে লিমিটেশন আছে। ঠিক আছে, যদি মেথড 2তে আপনি লিমিটেশনের মধ্যে পড়ে যান, তখন আপনার আরো মেথড 3তে চলে যেতে হবে। সো তাহলে সামারিটা হচ্ছে মেথড 1 এর থেকে মোর ডিটেইল হচ্ছে মেথড 2, মেথড 2 থেকেও মোর ডিটেইল হলো মেথড 3, তাহলে মেথড 3টা হচ্ছে আলটিমেট। আচ্ছা, তো মেথড 2 এর নাম কি? অ্যানালিটিক্যাল প্রসিডিউর। আর মেথড 3 যেটা, এটার নাম হচ্ছে উইন্ড টানেল প্রসিডিউর। উইন্ড টানেল প্রসিডিউর হচ্ছে আপনার যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা যে বিল্ডিংটা বানাচ্ছেন, ওইটা ওইটা হচ্ছে মডেল করে ল্যাবে আপনার হচ্ছে উইন্ড টানেল টেস্ট করা। ঠিক আছে, তো উইন্ড টানেল টেস্ট মূলত আহ, আপনার হাই রাইজ বিল্ডিং, যেমন 50 তলা, 60 তলা বা 100 তলা, এইসব বিল্ডিং অবশ্যই আপনার উইন্ড টানেল টেস্ট করে করতে হয়। ঠিক আছে, উইন্ড টানেল টেস্ট করে তারপরে হচ্ছে ওটা করতে হয়, ওটা মেথড 2 দিয়ে করা যায় না। কিন্তু যেই বিল্ডিং গুলা আমাদের রেগুলার বিল্ডিং করি, 30 তলা, 35 তলা, 40 তলা পর্যন্ত করা যায় মেথড 2 দিয়ে। হ্যাঁ, কিন্তু মেথড 2 এর কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশন গুলা যদি হচ্ছে আপনার লিমিটেশন গুলো আমরা দেখবো, হয়তো এই ক্লাসে দেখবো না, লিমিটেশন আছে, লিমিটেশনের মধ্যে পড়ে গেলে তখন আর মেথড 2 দিয়ে করা যাবে না, মেথড 3 দিয়ে করতে হবে। মেথড 3টা হচ্ছে আলটিমেট। হ্যাঁ, আলটিমেট। এখন মেথড 3টা হচ্ছে উইন্টারনাল টেস্ট। উইন্টারনাল টেস্টটা আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, তাহলে হয়তো একটু পিছনের দিকে আছে কিভাবে উইন্টারনাল টেস্ট করে। স্যার, হ্যাঁ, বলেন। সেকশন এর ক্লাস কখন? আমি তো 8টা বলছিলাম না, এখন কটা বাজে? 9টা, 8:30 পরেই শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, স্যার। এটা হলো উইন্টারনাল টেস্ট। উইন্টারনাল টেস্ট আপনার এরকম
এই যে দেখেন এটা বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিংটা, হ্যাঁ। আর এই পাশে এই যে সবুজ যেটা, এটা কিন্তু একটা টেবিল, এই টেবিলটা হচ্ছে ঘুরে, টেবিলটা ঘুরবে। আবার এই যে এটা হলো টানেলটা, এটা হচ্ছে টানেলটা। আর এখানে ফ্যান থাকে, ফ্যান না, বড় ধরনের উইন্ড উইন্ড হচ্ছে এইটা পাস করে এই বিল্ডিংটাকে হচ্ছে আহ, দেখে। এবং আশেপাশে এদিকে আরো অন্যান্য যে বিল্ডিং গুলো আছে, অন্যান্য যে বিল্ডিং গুলো এখানে দেওয়া নাই, কিন্তু আশেপাশের এই অন্যান্য সব বিল্ডিং গুলো এখানে মডেল করে। বুঝা গেছে? এটা হচ্ছে উইন্ড টানেল টেস্ট। বড় বিল্ডিং করতে গেলে উইন্ড টানেল টেস্ট মাস্ট। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা শুরু করব সেকশন এ। সবার সবার ক্লাস হচ্ছে এখান থেকে শুরু করব। ওকে, তো আরেকটু বলে রাখি, তাহলে আমরা হচ্ছে মেথড টু যেটা, এই মেথড টুটা করবো। এই মেথড টুটা আবার হচ্ছে তিনটা ভাগে ভাগ করছে, বলছে বিএনবিসিতে আর কি। মেথড টু এর বলছে যে যদি মেইন উইনফোর্সেশন সিস্টেম, তারপরে কম্পোনেন্ট ক্ল্যাডিং, আর একটা হচ্ছে কি আদার। মেইন উইনফোর্সেশন সিস্টেম একটু আগে বললাম, কম্পোনেন্ট ক্ল্যাডিং বলছি। আদারটা হচ্ছে কি, যে যদি হচ্ছে আপনি কোনো বিলবোর্ড বিলবোর্ড যদি আপনি কোনো ডিজাইন করতে চান, বিলবোর্ড দেখেন না রাস্তায়, রাস্তায় বিলবোর্ড থাকে না, বড় বড় বিলবোর্ড, ওইগুলি যদি করতে চান, তাহলে হচ্ছে মেথড টু এর আদার আদার নামে যে সেকশনটা আছে ওইখান থেকে করতে হবে। আপনি যদি হচ্ছে কম্পোনেন্ট ক্ল্যাডিং করতে চান, তাহলে হচ্ছে মেথড টু এর কম্পোনেন্ট ক্ল্যাডিং নামে যে সেকশনটা আছে ওই সেকশন থেকে করতে হবে। আবার যদি হচ্ছে বিল্ডিং করতে চান, মেইন উইনফোর্সেশন সিস্টেম, তাহলে হচ্ছে এটা। তো মেইন উইনফোর্সেশন সিস্টেম মূলত হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এনক্লোজ অর পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং, আর একটা হচ্ছে ওপেন বিল্ডিং। তো আমরা ওপেন বিল্ডিং খুব কম, অধিকাংশই হবে এনক্লোজ, না হয় হচ্ছে পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং। ওকে, তারপরে এই পার্শিয়ালি এনক্লোজ বা এনক্লোজ বিল্ডিং এর মধ্যে আবার ভাগ আছে, অল হাইট, মানে যদি হচ্ছে রিজিড বিল্ডিং, ফ্লেক্সিবল বিল্ডিং। ঠিক আছে, এগুলো আমি সবই দেখবো, সমস্যা নাই। এখন আমরা যেই আমরা যেই হচ্ছে প্রবলেমটা নিয়ে কাজ করব, আমাদের যে প্রবলেমটা ওইটা হবে এটা। আমরা মেথড টু নিয়ে কাজ করব, মেইন উইনফোর্সেশন সিস্টেম হবে, এনক্লোজ বিল্ডিং হবে, এবং হচ্ছে রিজিড স্ট্রাকচার হবে। বোঝা গেছে? এই যে পাথওয়েটা, এই এই প্রবলেমটা আমরা সলভ করবো। আপনি যদি এটা বুঝতে পারেন, যে একটা যদি বুঝতে পারেন, অন্যান্য যতগুলো আছে সবগুলোই করতে পারবেন, অন্যান্য যতগুলো মেথড আছে সবগুলোই করতে পারবেন। সো একটা একটা ভালো মতো শিখলে বাকি সবগুলোই করা যাবে। বেসিক তেমন কোনো, মানে বেসিকে তেমন কোনো পার্থক্য নেই। তাহলে আমরা চলে যাচ্ছি এবার। আহ আচ্ছা, এবার আসি আমাদের, আমরা যদি হচ্ছে উইন্ডের প্যারামিটার, বা হচ্ছে আমরা যদি উইন্ড ক্যালকুলেশন করতে চাই, ওহো, আমরা যদি উইন্ড ক্যালকুলেশন করতে চাই, একটু আগে বললাম আমাদের হচ্ছে উইন্ডের প্যারামিটার গুলো। আচ্ছা, এবার হচ্ছে সেকশন বি, সেকশন এ, বি, সি সবার জন্যই। এতক্ষণ শুধু সেকশন বি এর জন্য বললাম, হ্যাঁ। অনেকক্ষণ, আসলে অনলাইন ক্লাস নিলে অনেক সময় লাগে, বুঝছেন? অনলাইন ক্লাস অফলাইনে খুব তাড়াতাড়ি করা যায়। ওকে, এখন আমরা দেখব যে এই যে উইন্ডের প্যারামিটার গুলা, ঠিক আছে, এই উইন্ডের প্যারামিটার গুলা বোঝার জন্য আমাদের এই যে 10টা জিনিস, এই 10টা জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে কি ডিজাইন উইন্ড প্রেশার, তারপরে ইম্পর্টেন্স ফ্যাক্টর, প্রেশার কোএফিসিয়েন্ট, ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্ট, এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট, এক্সপোজার ক্যাটাগরি, এক্সপোজার কোএফিসিয়েন্ট, বেসিক উইন্ড স্পিড, অলরেডি এটা বলে ফেলছি, টপোগ্রাফি ফ্যাক্টর, গাস্ট ফ্যাক্টর, ডিরেকশনাল ফ্যাক্টর। তার মানে টোটাল আবার মোটামুটি 11টা না, 10টা হচ্ছে প্যারামিটার আছে। এই 10টা প্যারামিটার আমরা যদি বুঝতে পারি, তাহলে উইন্ড জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত যেটা জানছি সেটা হলো যে, জানছি যে হচ্ছে কিউ কিউ সমান সমান 0.0056। আপনাদের বন্ধ করেন, কারো স্পিকার অন হয়ে আছে, এটা অফ করেন। রিয়েল স্পিকার টপ ফোর। স্পিকার কার অন হয়ে আছে? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত জানলাম
বুঝতে পারলাম ভি ভি কিভাবে বের করতে হয় এটা আমরা জানছি, রাইট? আচ্ছা, তো এই যে প্যারামিটারটা পাইছি, এই যে কিউবি, এটা হচ্ছে পুরোটাই আপনার হচ্ছে নেচার থেকে আসতেছে, না বাতাসের প্রেসার, এটা উইন্ডের প্রেসার, এটা এটা হচ্ছে উইন্ডের প্রেসার, উইন্ডের কোন প্রেসার? উইন্ডের ডাইনামিক প্রেসার। ওকে, তো এখন উইন্ডের যে প্রেসারটা, এই উইন্ডটা কোথায় এসে ধাক্কা দিবে? উইন্ডটা ধাক্কা দিবে হচ্ছে বিল্ডিংটাতে, তাই না? এই উইন্ডটা ধাক্কা দিবে হচ্ছে বিল্ডিংটাতে। তাহলে এই বিল্ডিং যেটা, এই বিল্ডিং এর জন্য আরেকটা আমাদের ফ্যাক্টর লাগবে, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে সিপি। একটা পাইলাম হচ্ছে কিউবি বা কিউ, নামটা যে একটা কিছু বলি, এটা আসবে হচ্ছে নেচার থেকে। আবার আরেকটা প্যারামিটার লাগবে, সেটা হচ্ছে বিল্ডিং এ এসে ধাক্কা দেবে, বিল্ডিং এর জন্য একটা প্যারামিটার আসবে, সেটা হচ্ছে সিপি। এটার নাম হচ্ছে প্রেসার কোএফিসিয়েন্ট। সিপিটার নাম হচ্ছে প্রেসার কোএফিসিয়েন্ট। এই প্রেসার কোএফিসিয়েন্টটা ডিপেন্ডস অন স্ট্রাকচার থেকে আসবে এটা। এবং আর কিউবিটা আসবে নেচার থেকে, একবারে প্রকৃতি থেকে এটা আসবে, হ্যাঁ। আচ্ছা, এই একটা আসলো নেচার থেকে, একটা আসলো বিল্ডিং থেকে কোএফিসিয়েন্ট। এই দুইটার মাঝখানে একটা ইন্টারাকশন লাগবে, ইন্টারাকশন নাম হচ্ছে জি। ঠিক আছে, জি কে বলা হচ্ছে গাস্ট ফ্যাক্টর। জি কে বলবে গাস্ট ফ্যাক্টর। তাহলে আমি কয়টা টার্ম পাইলাম? বললাম যে একটা টার্ম আসবে নেচার থেকে, একটা টার্ম আসবে বিল্ডিং থেকে, আর আরেকটা টার্ম আসবে এই দুইটা নেচার এবং স্ট্রাকচারের মধ্যে ইন্টারাকশন করাবে, এই ইন্টারাকশনটা হলো জি। এই পুরা তিনটা টার্ম মিলে যেটা আসবে সেটার নাম হচ্ছে ডিজাইন উইন্ড প্রেসার। ওকে, তো আমরা মূলত ডিজাইন উইন্ড প্রেসার নিয়ে কাজ করব। ডিজাইন উইন্ড প্রেসার হচ্ছে পিজেড, এটা নিয়ে পরবর্তীতে আরো কথাবার্তা বলবো। জাস্ট হচ্ছে একটু মাথায় রাখেন আর কি, যে আমরা মূলত ফোকাস হচ্ছে আমাদের ডিজাইন উইন্ড প্রেসার, যেখানে তিনটা টার্ম থাকবে, একটা আসবে নেচার থেকে, একটা আসবে বিল্ডিং থেকে, আর একটা আসবে বিল্ডিং এবং নেচারের মধ্যবর্তী ইন্টারেকশন। ঠিক আছে, এটার নাম হচ্ছে গাস্ট ইফেক্ট ফ্যাক্টর। আর এটার নাম বললাম যে হচ্ছে প্রেসার কোএফিসিয়েন্ট। আর এটা নিয়ে পরে আসছি। তো তাহলে আমরা ডিজাইন উইন্ড প্রেসার সমান সমান কি পাইলাম? ডিজাইন উইন্ড প্রেসার সমান সমান পাইলাম, আহা, তাহলে আমরা ডিজাইন উইন্ড প্রেসার সমান সমান কি পাইলাম? তিনটা টার্ম পাইলাম, একটা, দুইটা, তিনটা। এটা এটা অরিজিনাল কারেন্ট, এরপরে বুঝাচ্ছি। তো এখন প্রথম যে টার্মটা, এটাকে বলে হচ্ছে কি কিউজেড, এটা আসবে নেচার থেকে। ওকে, এই কিউজেড এর নাম হচ্ছে ভেলোসিটি প্রেসার। এই কিউজেড এর নাম হচ্ছে ভেলোসিটি প্রেসার। ঠিক আছে, তাহলে এটা এখন থেকে যে টার্মটা নেচার থেকে আসবে সেটার নাম হচ্ছে বিএনবিসি রাখছে ভেলোসিটি প্রেসার। এই ভেলোসিটি প্রেসারের ইকুয়েশন দেখছেন কত বড়? আমরা হচ্ছে কি একটু আগে ভেলোসিটি প্রেসারটা আগে বলছিলাম কিউবি, যেটা কিউবি ওটাই হচ্ছে কিউজেড, একই জিনিস। এটা সমান সমান কি জানছিলাম? 0.00256 ইন্টু হচ্ছে ভি স্কোয়ার, তাই না? এটুক। কিন্তু এখানে দেখেন আরো চারটা প্যারামিটার অ্যাড হয়েছে, এখন বুঝতে হবে এই চারটা প্যারামিটার কেন এখানে অ্যাড হইলো। আপনারা অলরেডি কিন্তু এটা নিয়ে কোশ্চিন করছেন, হ্যাঁ। যেমন একজন কোশ্চিন করছেন যে যদি হচ্ছে এটা তো, আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে এখানে যে ভি মাপছি, আপনারা একটু অ্যান্সার করেন তাড়াতাড়ি। এখানে যে ভি মাপছি, এই ভিটা কোথায় মাপছি বলেন? এই ভিটা কোন এলাকায় মাপছি? এক্সপোজার বিতে এক্সপোজার বি, রাইট। তারপরে এই এই ভিটা হচ্ছে কত হাইটে মাপছি? 10 মিটার। 10 মিটার। 10 মিটার, তাই না? তাহলে এখন আপনার সব, এই যে একটু আগে বললাম, আপনার সব বিল্ডিং কি এক্সপোজার বিতে করবেন? করবেন না। তাহলে আপনার বিল্ডিং হচ্ছে কিন্তু চেঞ্জ হবে, এক এক জায়গায় করবেন। সো তাহলে এটা, এই যে ভিটাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার বিল্ডিং এর হাইট কি সব 10 মিটার হবে? হবে না। আপনার হচ্ছে বিল্ডিং এর হাইট কম বেশি হবে, হেরফের হবে। তাহলে এই ভিটাকে অ্যাডজাস্ট করার জন্য, এই ভিটাকে এক্সপোজার এবং হাইট অ্যাডজাস্ট করার জন্য যে প্যারামিটারটা আসে সেটার নাম হচ্ছে কিউজেড, কেজেড, বুঝছেন? এটা হলো কেজেড। এই কেজেড দিয়ে আপনি হচ্ছে অ্যাডজাস্ট করবেন এটা। কেজেড এর নাম কি? বলছে ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট।
এই ভেলোসিটি, প্রেসার, এক্সপোজার কোএফিসিয়েন্ট দিয়ে আমরা কি করব, ভেলোসিটিটাকে অ্যাডজাস্ট করব। যদি এক্সপোজার বি তে হয় তাহলে তার ভি কি হবে, যদি এক্সপোজার সি তে হয় তাহলে তার ভি কি হবে, এবং বিভিন্ন হাইটে, বিভিন্ন হাইটে যদি হচ্ছে আপনার 2 মিটারে হয় তাহলে ভি কত আসবে, যদি 4 মিটারে হয় তাহলে ভি কি আসবে, যদি আপনার 100 মিটার হয় তাহলে ভি কি আসবে। এই যে এটা অ্যাডজাস্ট করবে হচ্ছে কেজেড। কেজেড এর নাম কি, ভেলোসিটি, প্রেসার, এক্সপোজার কোএফিসিয়েন্ট। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, যে আমার বিল্ডিং যদি এখন 30 তলা বিল্ডিং হয়, 30 তলা বিল্ডিং এর অ্যাকচুয়ালি যে প্রেসারটা, আমাদের প্রেসার ডায়াগ্রামটা কেমন ছিল একটু আগে দেখাইছিলাম, যে ভেলোসিটি প্রেসার ডায়াগ্রাম এরকম হয়, বুঝছেন, নিচের দিকে কম থাকে, উপরের দিকে আস্তে আস্তে করে বাড়তে থাকে। তো আমরা হচ্ছে ভেলোসিটি মাপছি এখান থেকে 10 মিটার, 10 মিটার, 10 মিটার লেভেলে ভি কত, বিএনবিসি আপনাকে এটা দিয়ে দিচ্ছে। কারণ আপনার বিল্ডিং যদি হচ্ছে, বিল্ডিং এর যে বিল্ডিং যদি হচ্ছে কোনো একটা, যেমন আমরা তো প্রত্যেকটা তলার হচ্ছে, প্রত্যেকটা তলার আমরা হচ্ছে মানে ভেলোসিটি মাপবো, প্রত্যেকটা তলার ভেলোসিটি মাপতে হয়। ঠিক আছে, আপনার যদি বিল্ডিং এরকম হয়, এটা আপনার বিল্ডিংটা, তো আপনি 10 মিটারের ভি জানেন, তাহলে আপনার বিল্ডিং যদি হচ্ছে 10 মিটার মানে কত, মোটামুটি 3 তলা। ঠিক আছে, এটা হলো 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা। হ্যাঁ, তাহলে 8 তলায় আপনার আপনার ভি কত, 8 তলায় ভি কত, এইটা এইটা হচ্ছে আপনাকে কেজেড, কেজেড ফ্যাক্টর দিয়ে গুণ করে দিতে হবে ভিটাকে, বললে আপনার এই যে 8 তলায় তার ভি কত হবে এটা বেরিয়ে যাবে। বুঝা গেছে? তার মানে এটা একটা প্যারামিটার পাইলাম, নাম হচ্ছে ভেলোসিটি, প্রেসার, এক্সপোজার কোএফিসিয়েন্ট, যে হচ্ছে এই 10 মিটার হাইটের ভিটাকে অ্যাডজাস্ট করবে যে কোনো হাইটে। আচ্ছা, এটা গেল, এটা একটা গেল। এরপরে আমাদের নতুন আরেকটা প্রবলেম আসলো। নতুন একটা প্রবলেম হচ্ছে আমাদের যে বিল্ডিং, বিল্ডিং যে টোপোগ্রাফ, মনে করেন কমন সেন্স থেকে বলে, এই জায়গায় একটা বিল্ডিং আছে, আর এটা একটা পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় একটা বিল্ডিং আছে, পাহাড়ের পাদদেশে বেইজে, আর একটা আছে পাহাড়ের এপেক্সে চূড়ায়। তাহলে আপনি কমন সেন্স থেকে বলেন তো, কোন বিল্ডিং এ বেশি বাতাস যাবে, উপরেরটা নাকি নিচেরটা? উপরে উপরেরটা। কেন? কারণ এখানে দুইটা কারণ, এই যে এই বিল্ডিং এ বাতাসটা আসতেছে হচ্ছে এখান থেকে, আর এই বিল্ডিং এ বাতাস কিভাবে জানেন? এই থেকে তো আসতেছেই, সাথে সাথে এই পাহাড়ের ধার বেয়ে বাতাসটা এখানে অ্যাড হবে আরো, বুঝছেন? পাহাড়ের ধার বেয়ে চুয়ে চুয়ে যাবে বাতাসটা, ঠিক আছে, গিয়ে দেখা যাবে, আর এই থেকে তো আরো আসতেছেই, ফলে এই জায়গায় ডেন্সিটিটা বেড়ে যাবে, বাতাসের ডেন্সিটি বেড়ে যাবে। বাতাসের ডেন্সিটি বেড়ে গেলে আপনি কি জানেন, হাফ এমভি স্কয়ার জানেন না? বাতাসের যদি ডেন্সিটি বেড়ে যায় তাহলে প্রেসারটা বেড়ে যাবে। এই জন্য আপনার আপনার হচ্ছে পাহাড়ের পাদদেশের উইন্ড, পাহাড়ের উপরে চূড়াতে উইন্ডের প্রেসার বেশি থাকে। সো তাহলে এই যে টোপোগ্রাফের উপর বেস করে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এইটার উপর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কেজেডটি। কেজেডটি হচ্ছে টোপোগ্রাফি ফ্যাক্টর। আপনার যদি পাহাড়ের চূড়া হয়, পাহাড়ের চূড়াই হলে একরকম, আর যদি প্লেন জায়গা হয় তাহলে একরকম। বোঝা গেল? আচ্ছা, এই পর্যন্ত তো বুঝলাম। এখন আসলে আরেকটা জিনিস আছে, আহ, আহ, আরেকটা জিনিস আছে, সেটা হলো আমরা আমরা যে ভি বের করছি, আমরা যে ভি বের করছিলাম, এটা হচ্ছে এটা হচ্ছে আহ, কত বছরের রিটার্ন পিরিয়ড ছিল? 2% প্রবাবিলিটি অফ, এটাকে পিওই বলে, ঠিক আছে, এভাবেই লেখে, 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স ইন 50 ইয়ার্স, তাই না? এরকম ছিল না, আমি বললাম একটু আগে, 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স ইন 50 ইয়ার্স। হ্যাঁ, ধরে হচ্ছে ভিটে বের করা। হুম, তো এখন আপনি মনে করেন একটা আহ, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে আপনি চান যে হচ্ছে 50 বছরে প্রবাবিলিটি অফ এক্সিডেন্স যেন হচ্ছে 100% থাকে, মানে এখানে 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স আছে না, আপনি চান না এটা, বুঝছেন? কারণ আমি চাই না যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো রকমের ক্ষতি হোক বাতাসে। বুঝা গেল? তাহলে তাহলে আপনার ভেলোসিটি কি এটা নিয়ে কাজ করলে হবে?
এটা কাজ করলে হবে না। এটা কি আছে? এটা হচ্ছে 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স আছে ইন 50 ইয়ার্স। আপনি চাচ্ছেন কার মাইক অফ হয়ে অন হয়ে গেছে। কিছুক্ষণ পর পর কি হচ্ছে আপনাদের? ওকে, দেখা যাচ্ছে এটা। জি স্যার। 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স রাখতে চান না, তাহলে ভেলোসিটি কি করতে হবে? ভেলোসিটি আরো বাড়াইতে হবে, অথবা আপনার একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, ঠিক আছে, যেটাতে কোনোভাবে উইন্ডের কারণে আপনি ক্ষতি চান না। তাহলে আমরা কি করতে হবে? ভেলোসিটিটা মানে কোনো হচ্ছে টু প্রবাবিলিটি অফ এক্সিডেন্স 100% চান, ঠিক আছে? আপনি আপনি হচ্ছে কোনো 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স চান না। আচ্ছা, 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স জিনিসটা বুঝছেন? মনে আছে কি বলছিলাম এটা? কি একজন বলেন মানে কি? 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স ইন 50 ইয়ার্স মানে কি? 50 বছরের ম্যাক্সিমাম যে ভেলোসিটি হুম, সেইটার চেয়েও বড় ভেলোসিটি আসার সম্ভাবনা 2%। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু আমি এভাবে চাচ্ছি যে 50 বছরে, হ্যাঁ, মধ্যে আহ, যদি হচ্ছে বড় উইন্ড আসে, যত বড়ই উইন্ড আসুক না কেন 50 বছরের মধ্যে, ঠিক আছে, যত বড়ই উইন্ড আসুক না কেন আমি ওইটা ধরেই ডিজাইন করতে চাই। তাহলে এখানে 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স রাখা যাবে না। ওকে, তাহলে এই ভিটাকে আসলে অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে। অথবা আপনি মনে করেন একটা শেল্টার বানাচ্ছেন, শেল্টার, এই যে যেখানে হচ্ছে সাইক্লোন সেন্টার বানাচ্ছেন, যখন ঝড় হবে তখন মানুষজন আসে ওখানে থাকবে। তো ওইখানে যখন ঝড় হবে যদি ওইটা ভাঙে যায় তাহলে কি হলো কিছু? হলো না। তাহলে ওইটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন যত জোরে যতই ঝড় টর যায় আসুক না কেন যেন ওইটা না ভাঙে। তো এখানে আমি 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স রাখবো না। তো এই যে আপনার হচ্ছে প্রবাবিলিটিটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনার আরেকটা ফ্যাক্টর আছে, এটার নাম হচ্ছে আই। আই কে বলা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। আই এর ভ্যালু যদি 1 থাকে তাহলে হচ্ছে এটা বুঝাবে যে আপনি 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স ইন 50 ইয়ার্স নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? আর যদি আই এর ভ্যালু 1 এর বেশি হয়, 1.15 বোধহয় 1.15, তাহলে এই ভিটা আপনার অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যেটা আসবে সেটা হচ্ছে 100% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স ইন 50 ইয়ার্স। মানে হচ্ছে এখানে কোনো প্রবাবিলিটি অফ এক্সিডেন্সই আপনি রাখেন নাই। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা এরকম হ্যাজার্ডাস, তারপরে হচ্ছে সাইক্লোন সেন্টার, এগুলি করার সময় বা যেখানে উইন্ডের প্রমিনেন্ট অনেক বেশি, সেখানে আমরা এই এই 2% প্রবাবিলিটি এক্সিডেন্ট রাখি না, এটাকে 100% করি। সো এটা অ্যাডজাস্ট করার জন্য যে ফ্যাক্টরটা আছে সেটার নাম হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। এবং এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মনে করেন আপনি একটা ইয়া বানাচ্ছেন, এই আপনার ক্ষেতের মধ্যে একটা ঘর বানাবেন, যেখানে হচ্ছে জাস্ট শুধু মালামাল থাকবে, কোনো লোকজন থাকবে না, এবং টেম্পোরারি একটা স্ট্রাকচার। 6 মাস পর আপনি এটা ভেঙে ফেলবেন, হ্যাঁ, এবং ওখানে কোনো লোকজন থাকবে না। এরকম কোন একটা স্ট্রাকচার যখন বানাবেন, ওইখানে কি আপনার 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স ইন 50 আছে, এটা এত বড় উইন্ড নিয়ে কাজ করা দরকার আছে? কি মনে করেন আপনি? দরকার নাই। তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর কি করবো? এটা আরো কমাই নেবো, 1 ধরবো না, 1 না ধরে এটাকে একটু কমাই নেবো, কমাই নিয়ে করবো, তাহলে ইকোনমি ডিজাইন হবে। সো এটা আরেকটা ফ্যাক্টর আসলো। Okay? এছাড়া আরেকটা ফ্যাক্টর আছে কেডি। কেডি হচ্ছে বলছে এটা ডিরেকশনারি ফ্যাক্টর, এটা নিয়ে পরে কথাবার্তা বলবো। তো বলছে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা বলতেছে যে আমরা যে এত উইন্ড টিন ধরে ধরতেছি, এত না ধরলেও চলবে, আমরা কিছু হচ্ছে কমাইতে পারবো, বুঝছেন? তো কেডি ফ্যাক্টর দিয়ে আবার হচ্ছে আমরা এটাকে আবার কমাই ধরি, বুঝা গেল? এটা পরে আসতেছি। সো এই যে 4টা ফ্যাক্টর, এগুলো হলো উইন্ডের প্যারামিটার। এই প্যারামিটার গুলা আহ, হচ্ছে দিয়ে এই ভিটাকে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? সো আপনার এখন আর কোনো টেনশনের কোনো কারণ নাই। আমরা যদিও এক্সপোজার বি তে 10 মিটার উপরে ভি মাপছি, 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স 50 ইয়ার্স ধরে ভিটা মাপছি, কিন্তু এই প্যারামিটার গুলো দিয়ে আমরা আসলে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে ভিটাকে অ্যাডজাস্ট করে হচ্ছে ভেলোসিটি প্রেসারটা বের করতে পারবো। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এখন হচ্ছে এটা গেল। এখন এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছেন, এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউনিটটা কি? পাউন্ড পার
ফিট স্কয়ার রাখতে হবে, তাই তো? এখানকার যে প্যারামিটার গুলো আছে এগুলো কিন্তু ইউনিটলেস, এটা কোনো ইউনিট নাই, এগুলো কোনো প্যারামিটার ইউনিট নাই, ইউনিটলেস। আচ্ছা, তো এটা যদি আপনি কিলোমিটার পার মিটার স্কয়ারে নেন তাহলে ইকুয়েশনটা এরকম হবে। এটা ফিট পার পাউন্ড পার ফিট স্কয়ারে আছে, কিলোমিটার পার মিটার স্কয়ার নিলে ইউনিটটা এরকম হবে, বুঝছেন? তো আপনি যখন বিএনবিসি 2020 যাবেন তখন দেখবেন যে এই ইকুয়েশন, ঠিক আছে? সো ঘাবড়ানোর কিছু নাই, একই জিনিস। এটা পাউন্ড পার ফিটে কিলোমিটার পার মিটার স্কয়ার নিলে এই যে এই কোএফিসিয়েন্টটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং আরেকটা চেঞ্জ হবে, এখানে যেমন ভিটা নেওয়া লাগছিল আপনার কি মাইল পার আওয়ারে, এখানে ভিটা নিতে হবে আপনার মিটার পার সেকেন্ডে, বুঝছেন? এই দুটো যে মনে রাখতে হবে যে বিএনবিসি যখন নিবেন, যদি আপনি এই ইকুয়েশন ইউজ করেন তাহলে ভিটা নিতে হবে মিটার পার সেকেন্ডে, আর যদি এই ইকুয়েশন ইউজ করেন তাহলে ভি নিতে হবে মাইল পার আওয়ারে, ঠিক আছে? এই তো। আচ্ছা, তারপরে আমি কি আসলাম বললাম যে হচ্ছে এটা আসলো নেচার, কিন্তু আমার বের করতে হবে ডিজাইন উইন্ড প্রেশার। ডিজাইন উইন্ড প্রেশারে আরো দুইটা টার্ম আসবে, একটা কিউজেড, তারপরে হচ্ছে সিপি, আর একটা হচ্ছে জি। ওকে, তো এই টার্মটা হচ্ছে ডিজাইন উইন্ড প্রেশারে। তো ডিজাইন উইন্ড প্রেশার দুইটা টার্ম আছে, দুইটা পার্ট আছে, একটা পার্ট দুইটা পার্ট, এগুলো নিয়ে পরে আসতেছি। আচ্ছা, এখন পর্যন্ত যা বলছি এটা বুঝতে পারছেন আপনারা? আমাদের অবজেক্টিভ কিন্তু কিউজেড বের করা না, আমাদের অবজেক্টিভ হবে পিজেডটা বের করা, পিজেড বের করা, ঠিক আছে? তাহলে এবার আমি একটা একটা করে প্যারামিটার দেখি যে কোন প্যারামিটার গুলা আপনি বিএমএস থেকে কিভাবে পাবেন। আপনি যদি কিউজেড বের করতে চান, ঠিক আছে, তাহলে আই লাগবে, কেজেড লাগবে, কেজেডটি লাগবে, কেডি লাগবে এবং হচ্ছে ভি লাগবে। তো বিএনবিসিতে যদি হচ্ছে আপনি যান তাহলে এই যে আই প্যারামিটারটা, উইন প্যারামিটারটা বের করার জন্য আপনার এরকম একটা টেবিল আছে। টেবিলটা কোথায় আছে? টেবিল 6.2.9 এ আছে, টেবিল 6.2.9 কোথাকার? বিএনবিসি 2020। আচ্ছা, এই যে টার্মটা 6.2.9 এটা কিন্তু বুঝার আছে, ঠিক আছে? প্রথম যে টার্মটা এটা বোঝায় চ্যাপ্টার, এটা বোঝায় পার্ট। প্রথমে বোঝায় কি পার্ট। বিএনবিসির টোটাল 10টা পার্ট আছে, না বিএনবিসির পার্ট আছে 10টা, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে পার্ট 6। পরেরটা হচ্ছে চ্যাপ্টার, পরেরটা বোঝায় চ্যাপ্টার, তার মানে এটা পার্ট 6 চ্যাপ্টার 2। এরপরে এটা বোঝায় হচ্ছে সেকশন, বুঝছেন? পরেরটা বোঝায় সেকশন। সো বিএনবিসি কিন্তু অনেক বড়। হ্যাঁ, আপনি যদি বিএনবিসি পেজ উল্টাইতে উল্টাইতে এই টেবিল খুঁজতে চান তাহলে আমার টেবিল খুঁজতে খুঁজতে পুরো হয়ে যাওয়া লাগবে। কাজেই আমরা এইভাবে খুঁজবো না, আমরা টেবিল দেখে টেবিলের যে নাম এটা দেখেই বুঝে ফেলাবো এটা কোথায় আছে। সো 6.2.9 বলতে বুঝাবে বিএনবিসির পার্ট 6 চ্যাপ্টার 2 এবং হচ্ছে 9 নম্বর সেকশনে এই টেবিলটা আছে, 9 নম্বর টেবিল, এটা সেকশন নয়, 9 নম্বর টেবিল। ওকে, তাহলে এবার আমি একটু আপনাদেরকে দেখাই কিভাবে বিএনবিসি থেকে এই যে এইগুলি বের করতে হয়। বিএনবিসিটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, জাস্ট একটা দেখালেই হবে। সো আই কোথায় পাবেন? আই পাবেন হচ্ছে এর বলা আছে টেবিল 6.2.9। তো এটা বিএনবিসিটা মনে হয় ক্লাসে দেওয়া আছে। এই বিএনবিসিতে টোটাল আপনার পার্ট আছে 10টা পার্ট, এই যে দেখেন এই 10টা, এই যে 10টা পার্ট আছে। হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5, এইভাবে 10টা পার্ট আছে। তো আমরা যে কি বলছে পার্ট 6টার নাম হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। এই স্ট্রাকচারাল ডিজাইন এখানে যাবেন, এটা খুললেন, এই যে এটা খুললেন, ওপেন করার পরে পার্ট 6 এর আন্ডারে আবার অনেকগুলো চ্যাপ্টার আছে, ঠিক আছে? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 ভাবে চ্যাপ্টার 13 পর্যন্ত আছে। এরপরে আছে অ্যাপেন্ডিক্স, এরপরে আছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে পার্ট 6 এর অ্যাপেন্ডিক্স। তাহলে পার্ট 6 চ্যাপ্টার 2, এই যে চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 এ আসলেন, ঠিক আছে? চ্যাপ্টার 2টা ওপেন করলেন। চ্যাপ্টার 2 এর নাম কি? লোডস অন বিল্ডিং এন্ড স্ট্রাকচার, লোডস অন বিল্ডিং এন্ড স্ট্রাকচার, এটা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর আন্ডারে অনেকগুলো সেকশন আছে, 2.1, 2.2, 2.3 এইভাবে। 2.1 ইন্ট্রোডাকশন, 2.2 হচ্ছে ডেড, 2.3 হচ্ছে লাইভ। তার মানে প্রথম দুইটা হচ্ছে গ্র্যাভিটি লোড, ডেড, লাইভ। পরে শুরু হলো ল্যাটারাল লোড। 2.4 হচ্ছে উইন্ড, 2.5 হচ্ছে আর্থকুয়েক, ঠিক আছে? তাহলে আপনি পার্ট 6 চ্যাপ্টার 2 এর কোথায় যাবেন? উইন্ডে যাবেন, এই যে উইন্ডে ক্লিক করেন,
উইন্ডে ক্লিক করার পরে চলে আসলো। এটা কিন্তু দেখেন এটা কত নম্বর পেজে আসছে, 3125 নম্বর পেজে আসছে। তো আপনি কিন্তু যদি পেজ উল্টাতে উল্টাতে বিএমবিসি খুঁজেন, তাহলে আপনার খালি বিএমবিসি খুঁজতেই হবে, আর কাজ করা লাগবে না। তাহলে কি হলো, আমরা আসলাম এখানে চ্যাপ্টার 2 উইন্ডোডে আসলাম। এরপরে কি বলছে, আপনার যাইতে হবে 9 নম্বর টেবিলে যাইতে হবে, তাই না? এই হয়ে গেলাম, 9 নম্বর টেবিলে যাইতে হবে। এই পৃষ্ঠা উল্টাচ্ছি, আমি নিচের দিকে যাচ্ছি। দেখেন এখানে টেবিল টেবিল কই, টেবিল এখনো আসে নাই। নিচের দিকে যাই, আরো নিচের দিকে যাব। এই যে দেখেন, এই যে টেবিল আছে, এই টেবিলের নাম কত? ও এটা ফিগার, টেবিল না। এটা এগুলা সব ফিগার, ফিগার আকারে আছে, এটাও ফিগার, টেবিল নাই। আরো নিচের দিকে যাই, এগুলো সব ফিগার, এগুলা সব ফিগার। এই যে এটাও ফিগার, টেবিল না কিন্তু ফিগার। আরো নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, আম, আরো যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু টেবিল, দেখছেন? এটা কিন্তু লেখা কি, টেবিল। আর এ- এটা কিন্তু টেবিল না, এটা কিন্তু ফিগার। যদি টেবিল হয় তাহলে লেখাটা থাকবে উপরে, উপরে, আর ফিগার থাকলে লেখা থাকবে নিচে। তাহলে এই টেবিলটা কত? 6.2.8, তার মানে 8 নম্বর টেবিল। কিন্তু আমার 8 নম্বর টেবিল দরকার নাই, আমার লাগবে 9 নম্বর। এই যে 9 নম্বর টেবিল, দেখছেন? 9 নম্বর টেবিল। এভাবে টেবিল খুঁজতে হবে আপনার বিএমবিসি থেকে। তাহলে বিএমবিসি থেকে টেবিলটা পাইলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টরের টেবিল। এই টেবিলটা আপনার ডিপেন্ড করবে, এই টেবিল থেকে আপনি যদি আই বের করতে চান, তাহলে আপনার জানা থাকতে হবে ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস জানা থাকতে হবে। আর জানা থাকতে হবে হচ্ছে আপনার উইন্ডের ভেলোসিটি। ওকে, তো আমি আপনাকে বললাম যে আপনি আপনার আপনার ঢাকাতে আপনার স্ট্রাকচার বানাবেন, যে স্ট্রাকচারটা হচ্ছে ঢাকাতে আছে। হ্যাঁ, স্ট্রাকচারটা আছে কোথায়? ঢাকায়। এবং তার হচ্ছে ইম্পর্টেন্স ক্লাস হচ্ছে 2। কি কি বললাম? আমি আপনাকে বলে দিলাম যে ঢাকাতে আপনি একটা বিল্ডিং বানাবেন, এবং হচ্ছে তার ইম্পর্টেন্স ক্লাসটা হচ্ছে 2। তাহলে আপনার স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর কত হবে, কিভাবে বের করবে বলেন তো? তাহলে এখানে কিন্তু টেবিল আছে দুইটা, ভি এর ভ্যালু আছে দুইটা, একটা হচ্ছে 38 থেকে 44, আর একটা হচ্ছে গ্রেটার দেন 44, তাই তো? তাহলে আমার দেখতে হবে যে ঢাকার জন্য ভি কত, এটা আগে বের করতে হবে। তো ভি এর যে টেবিলটা, এটা হচ্ছে ভি বের করার যে টেবিলটা, এটা হচ্ছে 6.2.8 এ আছে। তাহলে আপনি টেবিল 6.2.8 এ যাবেন, যাই দেখবেন ঢাকার জন্য ভি কত আসে। যদি দেখেন যে ভিটা হচ্ছে এই 44 মিটার পার সেকেন্ড থেকে কম, তখন আপনি এই টেবিলটা ইউজ করবেন। আর যদি দেখেন 44 মিটার পার সেকেন্ড থেকে বেশি, তখন আপনি এই টেবিল ইউজ করবেন। বোঝা গেল? আর এদিক থেকে আপনাকে কি বলছে, এই যে বলে দিল যে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে 2। তাহলে এখন দেখি ঢাকার জন্য কত। এই যে এখানে টেবিল 6.2.8, ঢাকার জন্য কত বলা আছে? এই যে 65.7, তাই না? ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড। 65.7 মানে কি? এই যে আপনি ইউজ করবেন সেকেন্ডটা। আর আমি ইম্পর্টেন্ট ক্লাস কত বলছি? 2 আসবে হচ্ছে। তাহলে এখন দেখেন, এখানে দুইটা জিনিস আপনার আসলো, একটা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, একটা হলো ইম্পর্টেন্স ফ্যাক্টর, স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা একটা টার্ম। আর একটা কিন্তু বলছে যে অকুপেন্সি ক্যাটাগরি অর ইম্পর্টেন্স ক্লাস, দুইটা কিন্তু দুই জিনিস। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস, আর এটা ইম্পর্টেন্স ফ্যাক্টর, দুইটা কিন্তু দুই জিনিস। তাহলে ইম্পর্টেন্ট ক্লাস কি? ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে যদি হচ্ছে আপনার স্ট্রাকচার যদি হচ্ছে যেখানে হ্যাজার্ডাস হবে না। মনে করেন এই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে ক্ষেতের ক্ষেতের মধ্যে একটা আপনার টেম্পোরারি স্ট্রাকচার হবে, ঠিক আছে? এই ধরনের স্ট্রাকচার হলে সেটা ইম্পর্টেন্ট ক্লাস 1। যদি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়, বা হচ্ছে প্রধানমন্ত্রী বাড়ি বানাবেন, অথবা আরো কোনো সেফ কেমিক্যাল ফ্যাক্টরি, বা হচ্ছে ওই যে আপনার পুলিশ স্টেশন, অথবা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে 4। আর ইম্পর্টেন্স 3 যেটা,
এটা এটা হচ্ছে আপনার ধরেন যে ইয়াগুলা ওই যে যেমন বসুন্ধরা সিটি শপিং মলগুলি, ঠিক আছে, যেখানে আপনার একসাথে 250 জন মানুষ একসাথে থাকবে, ঠিক আছে। 250 জন মানুষ যদি 250 জন মানুষের বেশি যদি একসাথে থাকে যে বিল্ডিং এ, ওইটা হবে ইম্পর্টেন্স ক্যাটাগরি 3। আর আর 2 যেটা ক্লাস বলছে যে 1, 3 এবং 4 এটা ছাড়া বাকি যা আছে সব হচ্ছে 2 তে পড়বে। তো এই যে ইম্পর্টেন্ট ক্লাস যেটা, এটা নিয়ে পরবর্তীতে আমি আবার একটু বলবো, আপাতত ভেবে মনে রাখেন। রেসিডেন্সিয়াল বিল্ডিং যা আছে সব 2 তে পড়বে, ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট ক্লাস যেটা, এটা আমি পরবর্তীতে আরো বলবো। ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে পরবর্তীতে আরো একটু কথাবার্তা বলবো, ঠিক আছে। তো আপাতত মনে রাখেন ইম্পর্টেন্ট ক্লাস আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর এক জিনিস না। তো হয়ে গেল। এরপরে আরেকটা জিনিসে আমরা আসি যে উইন্ডের বিহেভিয়ারটা কি, উইন্ড কিভাবে কাজ করে, উইন্ডের বিহেভিয়ারটা বুঝতে হবে। হ্যাঁ, তো তার আগে আমরা কতগুলা প্রেসার বুঝি, প্রেসারের টার্ম বুঝি। একটা হলো কি এম্বিয়েন্ট প্রেসার, পজিটিভ প্রেসার, আর হচ্ছে নেগেটিভ প্রেসার। এম্বিয়েন্ট প্রেসার হচ্ছে ধরেন এই যে হিউম্যান আমরা আমরা যদি হচ্ছে জাস্ট ফাঁকা জায়গায় থাকি, আপনি মনে করেন রাস্তায় দাঁড়ায় আছেন, তো আপনার কি মনে হয় আপনাকে কি বাতাস প্রেসার দেয় না? হুম, বাতাস কিন্তু আপনাকে 4 দিক থেকে প্রেসার দিচ্ছে, বুঝছেন? 4 দিক থেকে প্রেসার দিচ্ছে বাতাস। কিন্তু আমাদের শরীর এমন ভাবে অ্যাডজাস্ট করা, আল্লাহ এমন ভাবে সবকিছু ঠিক করছে যে এই প্রেসারটা কিন্তু আমরা বুঝতে পারি না। ওকে, তো আমরা কিন্তু বাতাসের সমুদ্রে ডুবে আছি। মাছ যেরকম পানির ভিতরে ডুবে আছে, আমরা কিন্তু বাতাসের সমুদ্রে ডুবে আছি। হ্যাঁ, এবং বাতাস কিন্তু আমাদেরকে 4 দিক থেকে প্রেসার দিচ্ছে। ওকে, তো যেই প্রেসারটা তারপরে আমরা হচ্ছে ফ্রি এয়ার, যে প্রেসারটা এটাকে বলে অ্যাম্বিয়েন্ট প্রেসার। ওকে, আচ্ছা এখন যদি এরকম হয় যে যদি কোনো একটা জায়গায় অ্যাম্বিয়েন্ট প্রেসার যা, অ্যাম্বিয়েন্ট প্রেসারের থেকে বেশি প্রেসার আসে, অ্যাম্বিয়েন্ট প্রেসার যা তার থেকে বেশি প্রেসার আসে, তখন তাকে বলবে হচ্ছে পজিটিভ প্রেসার। আর কোনো একটা জায়গায় যদি অ্যাম্বিয়েন্ট প্রেসারের থেকে কম প্রেসার আসে, তখন তাকে বলবে নেগেটিভ প্রেসার বা হচ্ছে সাকশন বলে। ওকে, একটা এক্সাম্পল দেই, সাকশনটাকে বুঝি। মনে করেন আপনি একটা কোকের বোতল নিচ্ছেন, ঠিক আছে, কোকের বোতল নিচ্ছেন, এই কোকের বোতল ফাঁকা করছেন, এখানে বাতাস আছে ইয়ার, কোকের বোতলের ভিতরে কোক নাই, বাতাস আছে, খালি করে ফেলছেন। হ্যাঁ, তা আপনি হচ্ছে কি করছেন, মুখ দিয়ে এই বাতাসটা হচ্ছে টেনে বের করেন, কি হবে ঘটনাটা? কি হবে? ভিতরে বাতাসে যদি মুখ দিয়ে টেনে বের করেন কি বোতলটা চুপসে যাবে বা মুখ ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে এটা যাবে। এটা এটা এভাবে চুপসে যাবে না? তবে কেমন যাবে বলতে পারবেন? কেমন যাবে বলতে পারবেন? কেমন যাবে? কারণ হচ্ছে এটা ভিতরে, বাইরের এয়ার প্রেসার হচ্ছে ভিতরের এয়ার প্রেসারের থেকে বেশি হয়ে যাবে, এই জন্য চুপসে যাবে। তার মানে ভিতরে যে বাতাসটা যখন আপনি টানে নিচ্ছেন, বাতাস যখন আপনি টানে নিচ্ছেন, তার মানে কি হচ্ছে, হাফ এমভি স্কয়ার না, বাতাসের যে ডেনসিটি, আপনি মুখ দিয়ে টানে নিচ্ছেন, তার মানে ডেনসিটি কমে গেছে। ডেনসিটি কমে কমে যাওয়ার কারণে আপনার এখানে কি হয়েছে, এখানে হচ্ছে তার প্রেশারটা কমে গেছে। প্রেশারটা যখন কমে গেছে, তখন বাইরে তো আছে অ্যাম্বিয়েন্ট প্রেশার, অ্যাম্বিয়েন্ট প্রেশারের তুলনায় ভিতরের প্রেশারটা হচ্ছে কম হয়েছে, এই কারণে এটা হচ্ছে চুপসে যাবে। প্রেশার বাইরের প্রেশারটা চেপে এটাকে দেখবেন যে একটু চুপসে দিচ্ছে। সো অ্যাম্বিয়েন্ট প্রেশার কি, যে যদি নেগেটিভ প্রেশার কি, যদি হচ্ছে অ্যাম্বিয়েন্ট প্রেশারের থেকে আপনার প্রেশার কম থাকে, তাহলে এটাকে বলবে নেগেটিভ প্রেশার অর সাকশন। আচ্ছা, আর পজিটিভ প্রেশার কি? পজিটিভ প্রেশার হচ্ছে যদি এখন মনে করেন আপনি একটা ভালো ব্যাপার, মনে করেন আপনি একটা বেলুন নিচ্ছেন, বেলুন বেলুন ছোটবেলায় একটা বেলুন বেলুন নিয়ে খেলছেন না, এই বেলুনে যদি হচ্ছে বাতাস দেন কি হবে? আস্তে আস্তে বড় হবে, তাই না? আস্তে আস্তে করে বড় হবে বেলুনটা। কেন? কারণ হচ্ছে এখানে আস্তে আস্তে প্রেশারটা বাড়তেছে। তো যাই হোক, তো পজিটিভ প্রেশারটা কি, যে হচ্ছে যদি অ্যাম্বিয়েন্ট প্রেশারের থেকে
যদি প্রেসার বেশি থাকে তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রেসার, এমবিএন প্রেসার থেকে প্রেসার কম থাকলে সেটা হচ্ছে নেগেটিভ প্রেসার। সো এইখানে আমরা ওই এমবিএন প্রেসারের একটু কাছাকাছি দেখবো, ঠিক আছে? এবার বিল্ডিং এর ক্ষেত্রে আসি। বিল্ডিং এ কি হবে? বিল্ডিং এর ক্ষেত্রে আসি। আচ্ছা, বাতাস কিন্তু ফ্লুইডের মতো, বুঝছেন? বাতাস হচ্ছে লাইক কাইন্ড অফ ফ্লুইড। এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা একটা, এটা হচ্ছে একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটা হচ্ছে রুফ, এটা একটা রুফ। ওকে, এখানে কয়েকটা টার্ম আমরা শিখবো। তো বাতাস হচ্ছে কাইন্ড অফ ফ্লুইডের মতো, যেমন ফ্লুইড হচ্ছে আপনি কোথাও আটকে রাখতে পারবেন না। ফ্লুইড যেদিকে আপনার হচ্ছে আছে ও সেদিকে মুভ করা শুরু করে দিবে। বাতাসও তাই। বা এইখানে যদি এই থেকে বাতাস আসে, তো এই বাতাসটা কিন্তু এখানে লেগে, এই পুরো বাতাসটা এখানে লেগে কিন্তু ব্যাক করে চলে যাবে না, বুঝছেন? কোনো একটা বল ওয়ালে যদি জোরে ধাক্কা দেন, বল দিয়ে একটা বল, টেনিস বল ওয়ালে যদি জোরে মারেন, দেখবেন যে ব্যাক করে চলে আসছে। বাতাস কিন্তু এখানে ধাক্কা খেয়ে ব্যাক করে চলে আসবে না। ও কি করবে? এখানে ধাক্কা খাবে, বুঝছেন? ধাক্কা খেয়ে পরে সে কি করবে? এভাবে এইভাবে গিয়ে এই পাশে চলে যাবে। বুঝা গেছে? তাহলে বাতাস হচ্ছে ফ্লুইডের মতো, যে হচ্ছে আপনার এভাবে গিয়ে এখানে ধাক্কা খেয়ে আবার এভাবে ব্যাক করে এভাবে চলে যাবে, এভাবে। তো এখন এই যে স্ট্রিম লাইনটা, এটাকে স্ট্রিম লাইন বলে, হ্যাঁ? তো উইন্ড যেদিক থেকে আসবে, উইন্ড যেদিক থেকে আসবে, উইন্ড যেদিক থেকে আসবে, এসে প্রথমে ধাক্কা দিচ্ছে কোনটা? এই ওয়ালটা না? তো বলা হচ্ছে উইন্ড যেদিক থেকে আসবে, যেই ওয়ালটাকে সরাসরি ধাক্কা দিবে উইন্ড, এটাকে বলবে হচ্ছে উইনওয়ার্ড ওয়াল। এই ওয়ালটাকে বলবে উইনওয়ার্ড ওয়াল, যেই ওয়ালটাকে এসে উইন্ড ধাক্কা দিবে। আর উইনওয়ার্ড ওয়ালের অপোজিট যে ওয়ালটা, এটাকে বলবে লিওয়ার্ড ওয়াল, এটাকে বলবে লিওয়ার্ড ওয়াল। বা অন্যভাবে বলি, এই লিওয়ার্ড ওয়াল থেকে বাতাসটা কি করতেছে? লিওয়ার্ড ওয়াল থেকে বাতাসটা কিন্তু দূরে সরে যাচ্ছে। যদি লিওয়ার্ড ওয়াল হয়, দেখা যাচ্ছে বাতাসটা লিওয়ার্ড ওয়াল থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি দেখতেছি? যদি এদিক থেকে বাতাস আসে, তাহলে এটা হচ্ছে উইনওয়ার্ড ওয়াল, অপোজিট ওয়ালটা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। ওকে, তো উইন যখন এই থেকে আসবে, এই ওয়ালে যখন ধাক্কা দেবে, ধাক্কা দেওয়ার পরে এই জায়গাটাতে এমবিএন প্রেসারের থেকে আপনার হচ্ছে প্রেসারটা বেড়ে যাবে, কাজে এটা হবে তার পজিটিভ প্রেসার, এটা হবে পজিটিভ প্রেসার। আর লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে কি হবে? এই বাতাসটা যখন এদিক থেকে এদিকে চলে যাবে, তখন এই যে ওয়ালের কাছাকাছি যেই বাতাসটা আছে না, এটাকে ধরে সে টান দিবে, বুঝছেন? ওয়ালের কাছাকাছি যেই বাতাসটা আছে, এটাকে ধরে সে টান দিবে, এই বাতাসটা টান দিবে। টান দিলে এই জায়গায় আপনার ডেনসিটি কমে যাবে, ডেনসিটি কমে গেলে এখানে নেগেটিভ প্রেসার তৈরি হবে। এটাকে বলবো হচ্ছে সাকশন। বুঝা গেল? সো বাতাস যদি এদিক থেকে আসে, তাহলে এটা হবে উইনওয়ার্ড ওয়াল, এটা হবে লিওয়ার্ড ওয়াল। উইনওয়ার্ড ওয়ালে আপনার পজিটিভ প্রেসার তৈরি হবে, পজিটিভ এক্সটার্নাল প্রেসার তৈরি হবে। পজিটিভ এক্সটার্নাল প্রেসার মানে এই আমরা এখনো রুমের ভিতরে ঢুকি নাই, ঠিক আছে? পজিটিভ এক্সটার্নাল প্রেসার তৈরি হচ্ছে। আর এখানে লিওয়ার্ড ওয়ালে নেগেটিভ এক্সটার্নাল প্রেসার তৈরি হচ্ছে, বা এটা আরেকটা নাম হচ্ছে কি সাকশন। এখন আপনি উল্টা উল্টা ঘটনাটা বলেন কি হবে ওয়ালের ক্ষেত্রে। উল্টা ঘটনাটা বলি, আপনার যদি এদিক থেকে বাতাস আসে, এই কি হচ্ছে বারবার, যদি এদিক থেকে বাতাস আসে, এদিক থেকে বাতাস আসে, তাহলে আপনার উইনওয়ার্ড ওয়াল কোনটা, লিওয়ার্ড ওয়াল কোনটা বলেন? এটা হবে উইনওয়ার্ড ওয়াল, আর এটা হবে লিওয়ার্ড ওয়াল। লিওয়ার্ড। হ্যাঁ, এখানে আপনার তৈরি হবে পজিটিভ প্রেসার, এদিকে তৈরি হবে নেগেটিভ প্রেসার। বুঝা গেছে? তো আমি এখানে আপনাদের বোঝার জন্য শুধু একটা ডিরেকশনটা দেখাচ্ছি, একটা ডিরেকশনই দেখাচ্ছি। হ্যাঁ, একটা ডিরেকশন বুঝলে পরের অপর ডিরেকশনটাও বুঝতে পারবেন। তাহলে কি দেখলাম? যে আমরা বললাম যে হচ্ছে এটা হলো উইনওয়ার্ড ওয়াল, আর এটা লিওয়ার্ড ওয়াল। উইনওয়ার্ড ওয়ালে পজিটিভ প্রেসার, লিওয়ার্ড ওয়ালে নেগেটিভ প্রেসার বা সাকশন হবে। আচ্ছা, এখন রুফে যাই। উইন্ড থেকে আসছে এই থেকে, তাহলে এটাকে বলবো হচ্ছে উইনওয়ার্ড রুফ, আর এটাকে বলবে লিওয়ার্ড রুফ। ওকে, এটাকে বলে উইনওয়ার্ড রুফ, এটাকে বলবে লিওয়ার্ড রুফ। তো উইনওয়ার্ড রুফে অ্যাকচুয়ালি পজিটিভ প্রেসার, লিওয়ার্ড রুফে অবশ্যই নেগেটিভ প্রেসার তৈরি হবে। লিওয়ার্ড রুফে অবশ্যই নেগেটিভ প্রেসার তৈরি হবে বা সাকশন হবে। লিওয়ার্ড ওয়ালে অবশ্যই নেগেটিভ প্রেসার তৈরি হবে বা সাকশন হবে। কিন্তু উইনওয়ার্ড ওয়ালে অবশ্যই পজিটিভ প্রেসার তৈরি হবে, সবসময় পজিটিভ প্রেসার তৈরি হবে। কিন্তু এই যে উইনওয়ার্ড রুফ ওয়াল আছে না, এখানে কখনো কখনো
এখানে কখনো কখনো আপনার হচ্ছে নেগেটিভ প্রেসার তৈরি হইতে পারে। বুঝতে পারলাম? মানে উইন্ডওয়ার্ড রুফে হওয়া উচিত ছিল যে সবসময় পজিটিভ প্রেসার, কিন্তু কখনো কখনো উইন্ডওয়ার্ড রুফে নেগেটিভ প্রেসার তৈরি হইতে পারে। কিভাবে দেখেন? এই তো আপনার চালাটা, তাই না? এটাকে চালা বলে। এটা একটা চালা। হ্যাঁ, এটা ফুললি ডিপেন্ড করবে আপনার স্লোপের উপরে। আপনার এই স্লোপটা যদি খাড়া হয়, ঠিক আছে, এই যে এই চালাটা যদি অনেক খাড়া হয়, এরকম খাড়া, বা থিটাটা যদি অনেক বড় হয়, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আপনার পজিটিভ প্রেসার আসবে। কিন্তু যদি স্লোপটা মাইল্ড স্লোপ হয়, এরকম অনেক মাইল্ড স্লোপ হইলে এই যে এখানে আছে না এই চালাটাতে, এখানে আবার নেগেটিভ প্রেসার তৈরি হইতে পারে। বোঝা গেল? সো আমি একটু সামারি করি। উইন্ডওয়ার্ড ওয়ালে অবশ্যই পজিটিভ প্রেসার, লিওয়ার্ড ওয়ালে অবশ্যই নেগেটিভ প্রেসার। লিওয়ার্ড রুফে অবশ্যই নেগেটিভ প্রেসার মানে সাকশন হবে, কিন্তু উইন্ডওয়ার্ড রুফে পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ডিপেন্ড করবে থিটার উপরে। ঠিক আছে? তো এখন এই যে প্রেসারটা দেখলাম, এটা কিন্তু সবই ওয়ালের বাইরে বা রুফের বাইরের প্রেসার। কিন্তু ঘরের ভিতরে যদি আপনার হচ্ছে উইন্ড ঢুকে যায়, তাহলে কি হবে? এই যে উইন্ড আসতেছে, জানলা দিয়ে বা দরজা দিয়ে যদি উইন্ডটা ঘরের ভিতরে ঢুকে যায়, তখন ঘরের ভিতরে যে প্রেসারটা তৈরি করবে, এটার নাম হচ্ছে ইন্টারনাল প্রেসার। এটার নাম হচ্ছে ইন্টারনাল প্রেসার। আচ্ছা, এখন আপনাদের আরেকটু বোঝার সুবিধার জন্য, প্লাস এবং মাইনাসের ব্যাপারটা আরেকটু বোঝার সুবিধার জন্য আমি একটা শর্টকাট জিনিস বলি। শর্টকাটটা হচ্ছে এরকম, যে উইন্ড যে ওয়ালকে সরাসরি এসে ধাক্কা দিবে, বা হচ্ছে উইন্ড ওয়ালের দিকে থাকলে, উইন্ডটা যদি ওয়ালের দিকে থাকে তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর উইন্ড যদি ওয়াল থেকে বের হয়ে যায় তাহলে নেগেটিভ। শেষ। তাহলে ইন্টারনাল প্রেসারটা ক্ষেত্রে দেখি, ধরেন যে এখানে উইন্ডটা ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে এই এই উইন্ডটা যদি হচ্ছে ওয়ালের দিকে হচ্ছে প্রেসার দেয়, তাহলে এটা হবে আপনার ইন্টারনাল পজিটিভ প্রেসার। আর যদি এরকম হয় যে ঘরের ভিতরে উইন্ডটা ওয়াল থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে ইন্টারনাল নেগেটিভ প্রেসার। আমি দুটা টার্ম পাইলাম, একটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, একটা হচ্ছে ইন্টারনাল প্রেসার। তাহলে এক্সটার্নাল পজিটিভ প্রেসার পাইলাম, এক্সটার্নাল নেগেটিভ প্রেসার পাইলাম। এরপরে কি বললাম? ইন্টারনাল প্রেসার কখন হবে? যদি ঘরের ভিতরে উইন্ডটা ঢুকে যায়। তাহলে ইন্টারনাল প্রেসার আবার দুই রকমের, ইন্টারনাল পজিটিভ প্রেসার, ইন্টারনাল নেগেটিভ প্রেসার। এবার ইন্টারনাল পজিটিভ এবং নেগেটিভ প্রেসারটা একটু বোঝার চেষ্টা করি, জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, এই যে এই ফিগারটাতে সবকিছু ক্লিয়ারলি আছে, এখানে একসাথে সব দেখানো আছে। এই যে ঘরটা দেখেন, এটা হচ্ছে একটা গ্যাবেল শেপ বলে, এটাকে গ্যাবেল শেপ, হ্যাঁ, বা চালা বলে। হ্যাঁ, এই থেকে উইন্ড আসতেছে। তাহলে এই ওয়ালটা এই ওয়ালের বাইরে যেই প্রেসারটা, এটা হচ্ছে পজিটিভ প্রেসার, তাই তো? তাহলে বলেন তো, এটা কি প্লাস নাকি মাইনাস? এই প্রেসারটা হবে প্লাস। আচ্ছা, এখানে দেখে কি মনে হচ্ছে? এই ওয়ালের, এটা হচ্ছে উইনওয়ার্ড রুফ, এটা লিওয়ার্ড রুফ, আর এটা লিওয়ার্ড ওয়াল। তাহলে এই ওয়ালের বাইরে যেটা আছে এটা কিন্তু নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ প্রেসার। ঠিক আছে, ওয়ালের বাইরের দিকের প্রেসারটা আমি লিখলাম। এবার ইন্টারনাল প্রেসারে যাই। এবার ইন্টারনাল প্রেসারটা সবুজ কালারে দেখাই। এই যে বাতাসটা এটা এই যে এই ঘরের ভিতরে ঢুকে গেছে, এই ফাঁকা জায়গাটা দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে এদিকে কোনো জানলা নাই, দেখছেন? এদিকে কোনো জানালা নাই। তাহলে ঘরের ভিতরে ঢোকার পরে বাতাসটা কি করবে বলেন? কি করবে? প্রেসার দিবে বল। এটা হচ্ছে বাইরের দিকে বের হতে যাবে, তখন সে কি করবে? এই ওয়ালটাকে হচ্ছে প্রেসার দিবে। বুঝছেন? তো ঘরের ভিতরে ঢোকার পরে যে বাতাসটা ওয়ালকে প্রেসার দেয়, তার নাম হচ্ছে ইন্টারনাল প্রেসার। আর এই প্রেসারটা যদি ওয়ালের দিকে হয়, তাহলে সেটা হবে পজিটিভ ইন্টারনাল প্রেসার। তো এখানে দেখেন, ইন্টারনাল প্রেসারটা ওয়ালের কোন দিকে যাচ্ছে? ওয়ালের দিকে না? কারণ এটা কিন্তু ইন্টারনাল পজিটিভ প্রেসার। এটাও ইন্টারনাল পজিটিভ প্রেসার, রুফেও ইন্টারনাল পজিটিভ প্রেসার দিচ্ছে। এটা কি? এটাও ওয়ালের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটাও ইন্টারনাল পজিটিভ প্রেসার। এবার পরের ফিগারটাতে আসি। এখানে দেখেন, এখানে বাতাসটা এদিক থেকে আসতেছে, এক্সটার্নাল প্রেসারটা, কিন্তু এদিকে কোনো জানালা নাই। জানালাটা আছে এইদিকে,
হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটবে? এই যে বাতাস তো ফ্লুইডের মতো এভাবে যাবে, এখানে গিয়ে এখানে হচ্ছে এভাবে চলে যাবে। এই বাতাসটা যখন এদিকে চলে যাবে তখন এখানকার যে বাতাসটা এটাকে ধরে সে টান দিবে এভাবে, এদিকে টান দিবে, টান দিলে এই ঘরের ভিতরে যে বাতাসটা বুঝছেন, এটা হচ্ছে সব বের হয়ে যাবে এদিকে। ঘরের ভিতর থেকে বাতাসটা এভাবে বের হয়ে চলে যাচ্ছে, ওই যে বোতলের মুখের মতো আর কি, সাকশন হবে। সাকশন হলে কি হবে দেখেন, সব এই বাতাসগুলো সব হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে যাবে আর কি, এদিকে গিয়ে ভেবে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে সাইনটা দেখেন, সাইনটা কি? এই ওয়াল থেকে বের হয়ে যাচ্ছে না, ওয়াল থেকে বের হয়ে যাচ্ছে না, ওয়াল থেকে বের হয়ে যাচ্ছে না, তাহলে এটা হবে নেগেটিভ ইন্টারনাল প্রেশার। বোঝা গেল? তাহলে ইন্টারনাল প্রেশার দুই রকমের, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এক্সটার্নাল প্রেশার দুই রকমের, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তাহলে এখন বলেন তো, এখানে ওপেন বিল্ডিং এর ক্ষেত্রে আপনার ইন্টারনাল প্রেশার কি হবে? নেগেটিভ। ওপেন বিল্ডিং এর ক্ষেত্রে ইন্টারনাল প্রেশার কি হবে? এই যে ওপেন বিল্ডিং, ইন্টারনাল প্রেশার কি হবে? বাতাসটা ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে এ হচ্ছে কাকে প্রেশার দিবে? দিতে পারবে? ইন্টারনাল প্রেশার। তাহলে ইন্টারনাল প্রেশার অফ ওয়াল, ইন্টারনাল প্রেশার বিল্ডিং এ 0 হবে, ওয়ালে তো ওয়াল এট নেই। ওয়াল। আমি হচ্ছে রুফের কথা বলতেছি না, অনলি ওয়াল। ইন্টারনাল প্রেশার এট ওয়াল। ওয়ালে কি হবে? হবে কোনো প্রেশার হবে? হবে না। ঠিক আছে, তাহলে ওপেন বিল্ডিং এ ইন্টারনাল প্রেশার হচ্ছে এট ওয়াল 0। ঠিক আছে। আর বলছে যদি এনক্লোজ বিল্ডিং হয়, এনক্লোজ বিল্ডিং, তাহলে বলছে ইন্টারনাল প্রেশার হচ্ছে 0.18, শেষ। আর পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং হলে ইন্টারনাল প্রেশার হচ্ছে 0.55। বুঝা গেল? ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্ট। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে হচ্ছে এই ভ্যালুগুলো কোথা থেকে আসলো? এই ভ্যালুগুলো আসতেছে হচ্ছে ল্যাবে টেস্ট করে, ল্যাবে অনেক অনেক টেস্ট করে তারা হচ্ছে বের করছে। আর আমরা নিউমেরিক্যালি করতে পারি, নিউমেরিক্যাল নিউমেরিক্যালি উইন্ড টানেল টেস্ট করা যায়, আমি দেখাবো। নিউমেরিক্যাল উইন্ড টানেল টেস্ট করেও হচ্ছে এগুলা বের করা যায়। ঠিক আছে, এই যে এই কোএফিসিয়েন্ট গুলা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি যদি এটা বুঝতে পারেন যে ওপেন বিল্ডিং এর ইন্টারনাল প্রেশার 0, আপনি এটা বুঝতে পারলে আমি খুশি। দেখি এমন কি কেউ আছেন যে ওপেন বিল্ডিং এর ইন্টারনাল প্রেশার 0 কেন হচ্ছে বুঝতে পারতেছি না? কেউ কি আছেন এরকম? স্যার নেগেটিভ ইন্টারনাল প্রেশারটা সবাই একটু যাবেন। হ্যাঁ স্যার হ্যাঁ আমার জানলাটা কি হচ্ছে বাইরের দিকে, স্যার হ্যাঁ, দেখতে কিভাবে ভিতরে? বুঝি নাই। স্যার এখানে বাতাসটা ভিতরে ঢুকতেছে কিভাবে, কারণ আপনি যে বাতাস ডিরেকশন বাতাসটা ঢুকতেছে না, বাতাস ঢুকতেছে না তো। এই যে এই পাশে এটা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল, ঠিক আছে, এটা লিওয়ার্ড ওয়াল, এটা উইন্ডওয়ার্ড রুফ, আর এটা হচ্ছে লিওয়ার্ড রুফ। ওকে, বাতাসটা হচ্ছে এই থেকে আসতেছে, এখানে এদিক থেকে বাতাস ভিতরে ঢুকতেছে না, এটা উপর দিয়ে গিয়ে এদিক থেকে যখন পাস করতে গেছে, এদিক থেকে এভাবে যখন পাস করতে যাচ্ছে তখন এই যে 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 বাতাসটা পাস করতেছে এ হচ্ছে এখানকার এই যে তার কাছে এই অংশের যে বাতাসটা এটাকে নিয়ে সে টান দিবে, বুঝছেন? এই যে এই বাতাসটা ওয়ালের কাছের, লিওয়ার্ড ওয়ালের কাছের যে বাতাসটা ওইটাকে সে নিয়ে বাইরে চলে যাবে, টান দিবে, একটা ভর্টেক্স তৈরি করবে। তখন কি হবে? ঘরের ভিতরে যে বাতাসটা আছে এটা হচ্ছে বের হয়ে যাবে, ঘরের ভিতরে বাতাসটা, অ্যাম্বিয়েন্ট প্রেসারে যে বাতাসটা আছে এটা হচ্ছে সব বের হয়ে যাবে। তখন এখানে নেগেটিভ প্রেসার তৈরি হবে, বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা এই যে এখানে দেখেন এটা বুঝতে পারলে ক্লিয়ার হবে যে কেন অ্যাম্বিয়েন্ট প্রেসার। এটা কিন্তু আমরা হচ্ছে নিউমেরিক্যালি মডেল করে করা, এই মডেলটা আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন, সমস্যা নাই। দেখেন কি ঘটনাটা ঘটে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সাকশন সাকশন কিভাবে হয় এটা বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু একটা টল বিল্ডিং, বুঝছেন? এই যে এটা কিন্তু একটা টল বিল্ডিং, তাহলে এটা একটা ফেস এরকম আর কি। তাহলে এখানে উইন্ডটা এই থেকে আসতেছে, তাহলে উইন্ডওয়ার্ড ওয়াল কোনটা বলেন? এটা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল। আর লিওয়ার্ড ওয়াল কোনটা?
উইন্ডওয়ার্ডের অপোজিট যে ওয়ালটা, এটা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। এই যে লিওয়ার্ড ওয়াল, তাহলে এটার নাম কি? এটা এই ওয়ালের নাম কি? সাইড সাইড ওয়াল। ভেরি গুড, হলো সাইড ওয়াল। আর এটার নাম কি? রূপ এটা হচ্ছে রুফ। এখানে হচ্ছে, এখানে থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালু 0। তার মানে এখানে আপনার উইন্ডওয়ার্ড রুফ লিওয়ার্ড রুফ সব সমান। বোঝা যাচ্ছে? এখানে উইন্ডওয়ার্ড রুফ লিওয়ার্ড রুফ বলে কিছু নেই। কেন? কারণ এখানে কোনো থিটা নেই, থিটা ইকুয়াল টু 0। সো এখানে অ্যাকচুয়ালি আমার এই উইন্ডওয়ার্ড রুফ লিওয়ার্ড রুফ নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। এখানে এই আপনার কোনো পেশায় তৈরি হবে না। আর যাই হোক, তাহলে ওয়ালটা খেয়াল করেন, এই থেকে উইন্ড আসতেছে। তাহলে উইন্ড যদি এই থেকে আসে, তাহলে উইন্ডটা ধাক্কা দিচ্ছে কাকে? তাড়াতাড়ি বলেন, কাকে ধাক্কা দিচ্ছে? কোন ওয়ালকে ধাক্কা দিচ্ছে? উইন্ডওয়ার্ড ওয়াল। তাহলে এটা কি পজিটিভ প্রেশার নাকি নেগেটিভ প্রেশার? পজিটিভ প্রেশার। প্রেশার। তারপরে এই লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে দেখেন, এই যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু এখানে গিয়ে অনেক দূর পর্যন্ত গিয়ে তারপরে কিন্তু বাঁক খাচ্ছে, দেখছেন? এই যে বাতাসটা, আপনি যদি হলুদ স্ট্রিম লাইনটা খেয়াল করেন, ফলে কি হয় জানেন? এই যে মাঝখানে, এই মাঝখানে এখানে একটা ভর্টেক্স তৈরি হয়, মানে ঘূর্ণন তৈরি হয়, ঘূর্ণন। এই ভর্টেক্সটা কি করে? এই ভিতরের যে বাতাসটা, এটাকে ধরে টান দিয়ে এদিকে নিয়ে যায়, এদিকে নিয়ে যাবে, বুঝছেন? তখন এখানে প্রেসারটা এম্বিয়েন্ট প্রেসারের থেকেও কম হয়ে যায়। তো উইন্ডওয়ার্ড ওয়ালের পাশে আপনার হচ্ছে আপনার সাকশন হবে, ঠিক আছে? এই যে দেখছেন এখানে একটা এরকম সাকশন হচ্ছে, এখানে ভর্টেক্স তৈরি হচ্ছে, এই ভর্টেক্সটা মানে ঘূর্ণন তৈরি হচ্ছে। এই ঘূর্ণনটা কি করবে? ঘুরে, বাতাসটা ঘুরে তারপর এইভাবে চলে যাবে, এরকমই হয় ঘটনাটা। বুঝা গেল? ফলে এখানে আছে না, এখানে আবার নেগেটিভ প্রেসার তৈরি হবে। এই যে ওয়ালটা, এই পাশের যে ওয়ালটা, এটা ওইদিকে সরে যাবে। এই উইন্ডওয়ার্ড ওয়ালটা এদিকে সরবে, আর লিওয়ার্ড ওয়ালটাও ওইদিকে সরতে যাবে। কেন? আর এই বাতাসটা হচ্ছে টান দিবে ওকে। বুঝা গেল? তো এখানে যদি ওয়াল, এখানে যদি কোনো জানলা থাকে, তাহলে ঘরের ভিতরে যে বাতাসটা, ওইটা হচ্ছে ওইদিকে বের হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে এটা হলো ভেলোসিটি প্রেসার, এটাকে ভেলোসিটি প্রোফাইল বলে। প্রোফাইলটা কি? যে উইন্ড, এই যে এখানে যে আমি উইন্ড দেখালাম না, এটা কিন্তু নিচের দিকে কম থাকে, গ্রাজুয়ালি আস্তে আস্তে করে উইন্ডটা কিন্তু বাড়তে থাকে। ওইটার ফিগার এটা। 0-তে ছিল 0, এখানে উইন্ডের ভেলোসিটি কম। 100 মিটারে আরো বেশি, 150 মিটারে আরো বেশি, 350 মিটারে উইন্ডের ভেলোসিটি আরো বেশি। ওইটাই বোঝাচ্ছে আর কি, যে উইন্ডটা কিন্তু আবার এদিকে উইন্ডওয়ার্ড ওয়ালে উইন্ডটা কিন্তু ইউনিফর্মলি যাবে না, এটা গ্রাজুয়ালি আস্তে 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 করে বাড়ে, ঠিক আছে? তো এই যে লাইনটা, এটার নাম হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। আচ্ছা, এখন এই যে ভেলোসিটি প্রোফাইল নিয়ে কথা বললাম, এই প্রোফাইলটা অ্যাকচুয়ালি উইন্ডওয়ার্ড ওয়ালে কি হবে, লিওয়ার্ড ওয়ালে কি হবে, তারপরে উইন্ডওয়ার্ড রুফে কি হবে, আর লিওয়ার্ড রুফে কি হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে? তো এখানে আপনি দেখেন, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান প্ল্যান এদিক থেকে উইন্ড আসতেছে, আমি যদি এক্স ওয়াই চিন্তা করি, বললাম যে এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ, তো এটা হলো প্ল্যান, আর এটা হচ্ছে তার ইলিভেশন। দ্যাট মিনস এটা একটা হচ্ছে চালাবিলি, মানে এটাকে গ্যাবেল বলে, গ্যাবেল ফ্রেম বলে এটাকে। আপনার যেটা পোর্টাল ফ্রেম নেন আর কি, পোর্টাল ফ্রেম তো অবশ্যই এরকম না, এটা হচ্ছে গ্যাবেল ফ্রেম বলে, বা গ্যাবেল ফ্রেম স্ট্রাকচার বলে। অথবা আপনার হচ্ছে মানে দোচালা দোচালা হচ্ছে একটা বিল্ডিং। তো এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে বেশ কয়েকটা কনসেপ্ট আছে, এই কনসেপ্ট গুলা হচ্ছে মুখস্থ রাখবেন। তো উইন্ড হচ্ছে, যখন হচ্ছে তারা উইন্ডটাকে ডিফাইন করছে, উইন্ডের ডিরেকশন ডিফাইন করছে, তখন কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো, উইন্ড যেদিকে কাজ করবে তার পারপেন্ডিকুলার রাখতে হবে বি। বিল্ডিং এর যে বি, একটা বিল্ডিং এর এল থাকবে না, এটা হলো বিল্ডিং এর লেন্থ, আর বিল্ডিং এর উইথ থাকে না, থাকে কি না? বলছে যেদিক থেকে উইন্ড কাজ করবে তার পারপেন্ডিকুলার লেন্থটা হবে বি, বুঝছেন?
আর প্যারালালটা হবে এল। তাহলে কি দেখতে পাচ্ছি, উইন এদিকে কাজ করতেছে, তাহলে এই বিল্ডিং এর বি হবে এই যে এটা হবে এল। এখন তাহলে বলেন উইন যদি এই থেকে কাজ করতো, এটাকে বলছে উইন্ড এক্স। যদি উইন্ড ওয়াই কাজ করতো, ওয়াই ডিরেকশন বরাবর যদি উইন্ড আসতো, তাহলে হচ্ছে বি কোনটা হইতো, এল কোনটা হইতো। তখন আপনি এটাকে বলতেন বি, বুঝছেন, আর এটাকে বলবেন হচ্ছে এল। এটা কি বুঝতে পারছেন? এটা এটা বুঝতে না পারলে কিন্তু সমস্যা, কারণ এটা এল আর বি যদি হচ্ছে বুঝতে না পারেন, তাহলে হচ্ছে দেখা যায় অনেক জায়গায় গুণ লগে ফেলবেন। এটা আমি হচ্ছে এক জায়গায় একটু ড্র করি। উইন, বুঝছেন, উইন আসলে অনেক অনেক বড়। এটা এক ক্লাসে হয় না, কনসেপ্টই লাগে 2 ক্লাস। মনে করেন এটা হচ্ছে আপনার প্ল্যান, এটা হলো প্ল্যান, বিল্ডিং এর প্ল্যান। আমি বললাম এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। বলুন যদি উইন যদি এদিকে কাজ করে, তাহলে আপনার হচ্ছে বি কোনটা হবে, এল কোনটা হবে? স্যার ভার্টিক্যালি ভার্টিক্যাল হবে। হ্যাঁ, তাহলে আর হরাইজন্টালি উইন্ডের সাথে পারপেন্ডিকুলার যে ডাইমেনশনটা বিল্ডিং এর, এটা হবে বি, আর এটা হবে এল। বুঝতে পারছেন? আবার মনে করেন একই বিল্ডিং সেম বিল্ডিং, এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। উইন যদি এই থেকে আসে, এর নাম হচ্ছে উইন ওয়াই। তখন তখন এই লাইনটাকে কি বলবেন? বি রাইট। বি এখন হরাইজন্টাল এটাকে বলবেন বি, এটাকে বলবেন হচ্ছে এল। এল এই যে এই প্রভিশন মেনটেন করে আপনার সবকিছু করা, উইন্ডের এল আর বি, এই প্রভিশন মেনটেন করে করা। ওকে, আচ্ছা, এখন এটা তো প্ল্যান করলাম। আমি যদি এখন এটা এলিভেশন নেই, ফর এক্সাম্পল এটা এলিভেশনটা এরকম গ্যাবেল শেপের একটা স্ট্রাকচার। ওকে, তাহলে এখন বলেন এই থেকে উইন্ড আসতেছে, উইন্ড এক্স, তাহলে আপনার উইন্ডওয়ার্ড ওয়াল কোনটা, উইন্ডওয়ার্ড ওয়াল? ভার্টিক্যাল এটা। ভার্টিক্যাল প্রথমটা আর এটার নাম কি? লিওয়ার্ড ওয়াল। তাহলে এল উইন্ডওয়ার্ড রুফ কোনটা? এটা উইন্ডওয়ার্ড রুফ, আর এটা লিওয়ার্ড রুফ। আচ্ছা, কোড বলতেছে যে উইন্ড যেই থেকে আসবে, এই যে উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেসার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে লিনিয়ার হবে না। উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেসার ডিস্ট্রিবিউশনটা আপনার নন লিনিয়ার হবে। বুঝতে পারছেন? উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেসার ডিস্ট্রিবিউশনটা হবে নন লিনিয়ার। আর উইন্ডওয়ার্ড বাদে যতগুলা ওয়াল এবং রুফ আছে, তার প্রেসার ডিস্ট্রিবিউশনটা হবে লিনিয়ার মানে ডিস্ট্রিবিউটেড লোড। বোঝা গেল? এটা হবে লিনিয়ার হবে। ওকে, এটা হচ্ছে কোড বলতেছে। আবার এটা যদি 8 থেকে উইন্ড আসতো, ফর এক্সাম্পল উইন্ড 8 থেকে আসতেছে, উইন্ড হচ্ছে 8 থেকে আসতেছে, তাহলে আপনার উইন্ডওয়ার্ড ওয়াল কোনটা? এটা এটা হয়তো লিওয়ার্ড ওয়াল, এটা উইন্ডওয়ার্ড রুফ, এটা লিওয়ার্ড রুফ। লিভার তাহলে হচ্ছে এই জায়গায় নন লিনিয়ার লোড ডিস্ট্রিবিউশন কোনটা হইতো? স্যার ডান পাশে এটা হয়তো নন লিনিয়ার লোড ডিস্ট্রিবিউশন। আর বাদ বাকি যেগুলো আছে সবগুলা হচ্ছে লিনিয়ার লোড ডিস্ট্রিবিউশন হবে। বুঝা গেছে? আচ্ছা, এবার ডায়াগ্রামটা দেখেন, বুঝতে পারেন কিনা। এবার ডায়াগ্রামটা দেখেন, যেটা আমি দেখাচ্ছিলাম, এটা বুঝতে পারেন কিনা। এই যে এখানে আসেন, উইন্ড কোন দিক থেকে আসতেছে? এদিকে। তাহলে বলছে যেই থেকে উইন্ড আসবে, উইন্ডওয়ার্ড ওয়ালের লোড ডিস্ট্রিবিউশনটা হবে নন লিনিয়ার। দেখছেন, এটাকে লিনিয়ার না, গিয়ে আস্তে আস্তে করে বাড়ছে। তাহলে উইন্ডওয়ার্ড বাদে বাকি সবগুলার লোড ডিস্ট্রিবিউশনটা কিন্তু দেখছেন কি লিনিয়ার। বুঝা গেল? আচ্ছা, তো এটা একটা। আরেকটা জিনিস কোড বলছে, এটা মনে রাখবেন, এটা কোডের কথা। কোড বলছে যে হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়ালের যেই যেই লোডটা হচ্ছে নন লিনিয়ার লোড ডিস্ট্রিবিউশন, এইটা হচ্ছে এখান থেকে 15 ফিট, এখান থেকে বেস থেকে 15 ফিট পর্যন্ত আপনার লিনিয়ার রাখতে হবে। দেখছেন, এখান থেকে এই পর্যন্ত কিন্তু লিনিয়ার, তারপরে গ্রাজুয়ালি আস্তে আস্তে নন লিনিয়ার হয়েছে। তাহলে আমি আর একটা সামারি করি। সামারিটা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়ালের লোডটা হবে, উইন্ডওয়ার্ড ওয়ালের
প্রেসার ডিস্ট্রিবিউশনটা হবে নন লিনিয়ার, ঠিক আছে? কিন্তু কোড বলতেছে যে প্রথম 15 ফিট আপনার রাখতে হবে লিনিয়ার, এরপরে আপনি নন লিনিয়ার করবেন। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে যেহেতু হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেসার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে হাইটের সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে আপনার 15 ফিটে ভেলোসিটি হবে একরকম, 20 ফিটে হয়তো আরেকটা, 30 ফিটে হবে আরেকটা, 40 ফিটে হয়তো ভেলোসিটি প্রেসারটা চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা হবে। এই জন্য এটাকে বলছে পি জেড। জেড মানে হচ্ছে জেড এর ভ্যালু 15 ফিটে একটা, 20 ফিটে একটা, 35 ফিটে একটা, 40 ফিটে একটা। জেড এর বিভিন্ন হাইটের জন্য প্রেসার আসবে বিভিন্ন, এই জন্য এটাকে বলছে পি জেড। কিন্তু লিওয়ার্ড ওয়াল চিন্তা করে দেখেন, লিওয়ার্ড ওয়ালে যে কোনো হাইটের প্রেসার কিন্তু সেম, তাই না? এখান থেকে 15 ফিটের প্রেসার যা, এখান থেকে 20 ফিটের প্রেসার তাই, এখান থেকে 35 ফিটের প্রেসার তাই, এখান থেকে 40 ফিটের প্রেসার তাই। এই জন্য এটার প্রেসারের এটা লেখছে পিএইচ। একই ক্ষেত্রে এখানেও এটা কিন্তু পিজেড না, এটাকে লেখে পিএইচ, এটাকে লেখে পিএইচ। এই যে কথাটা বললাম আমি, এটার একটা সামারি এখানে বলছে কিউ সমান সমান, এই যে ইকুয়েশনের যে কিউ, মানে কিউ জেড যেটা আর কি, হ্যাঁ, এই যে কিউ বলতে কিউ জেড, আপনি কিউ জেড চিন্তা করবেন উইন ওয়ালের ক্ষেত্রে। কেন? কারণ এট হাইট জেড অ্যাবভ দি গ্রাউন্ড, মানে হাইট জেডের সাথে, মানে স্টোরি, বিভিন্ন স্টোরিতে আপনার প্রেসারটা বিভিন্ন রকম আসবে, এই জন্য এটাকে বলছে, এটা ধরতে বলছে কিউ জেড। আর বাদ বাকি যেগুলি আছে এগুলোতে আপনার ধরতে হবে কিউ এইচ। কিউ এইচ মানে কেন? আপনি যে কোনো হাইটে আপনার প্রেসারটা একই রকম আসবে, এটাকে বলছে কিউ এইচ। এই দেখেন, ফর উইনওয়ার্ড ওয়ালের ক্ষেত্রেও কিউ এইচ, ফর উইনওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল, লিওয়ার্ড ওয়াল বা রুফের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, এন্ড রুফস, সব ক্ষেত্রে আপনি ইউজ করবেন কিউ এইচ। জিনিসটা বোঝা গেল? টার্মগুলো বোঝা গেল এখানে কি কি বললাম? তাহলে এখানে আমি সামারিটা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হলো আপনার উইনওয়ার্ড ওয়ালের প্রেসার ডিস্ট্রিবিউশনটা হবে নন লিনিয়ার, মানে লিনিয়ার হবে না। কিন্তু কোড বলতেছে যে বেস থেকে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে 15 ফিট পর্যন্ত আপনার রাখতে হবে লিনিয়ার, এরপরে আপনার হবে নন লিনিয়ার মানে আপনার বিভিন্ন হাইটে, এখান থেকে 15 ফিট হাইটে প্রেসার একরকম হবে, এখান থেকে 20 ফিট হাইটে প্রেসার আরেক রকম হবে, এখান থেকে 40 ফিট মেরে প্রেসার আরেক রকম হবে, বুঝছেন? এটাকে বলে নন লিনিয়ার প্রেসার ডিস্ট্রিবিউশন। এ বাদে উইনওয়ার্ড ওয়াল বাদে বাকি যতগুলো আছে, সাইড ওয়াল হোক, লিওয়ার্ড ওয়াল হোক, উইনওয়ার্ড রুফ হোক আর লিওয়ার্ড রুফ হোক, যা হোক, সবার ক্ষেত্রে প্রেসার ডিস্ট্রিবিউশনটা হবে লিনিয়ার মানে এখান থেকে 15 ফিট উপরে প্রেসার যা, এখান থেকে 20 ফিট উপরে প্রেসার তাই, এখান থেকে 40 ফিট উপরে প্রেসারটা একই প্রেসার থাকবে। এই যেহেতু উইনওয়ার্ড ওয়ালে প্রেসার ডিস্ট্রিবিউশনটা হাইটের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে বলছে হচ্ছে কিউ জেড বা পি জেড, বা কিউ জেড চিন্তা করেন, যে কিউ জেড, এটাকে বলছে প্রেসার ডিস্ট্রিবিউশনটাকে বলছে কিউ জেড। আর অন্যান্য গুলা যেহেতু হাইটের সাথে সাথে আপনার প্রেসার ডিস্ট্রিবিউশন চেঞ্জ হচ্ছে না, এটাকে বলছে কিউ এইচ, এখানে বলছে কিউ এইচ, এখানে বলছে কিউ এইচ। এই, ওকে। তাহলে এখন আমরা কি আর 10 মিনিট ক্লাস করি নাকি? ক্লাসটা কি বোরিং লাগতেছে, কঠিন লাগতেছে? আগে আপনাদের মতামত শুনি, অনেকক্ষণ তো কথা বললাম। না ক্লাসটা স্যার, কি ক্লাসটা কি কঠিন লাগতেছে? না স্যার, এটা কি বোরিং লাগতেছে? স্যার ভালো জি স্যার, একটু লাগছে। বোরিং লাগতেছে। আচ্ছা, কি কি কোন জিনিসটা বোরিং লাগতেছে? না স্যার, ইন্টারেস্টিং লাগতেছে। ঠিক আছে। ভালো লাগছে স্যার, হ্যাঁ। উইন্ডের উইন্ডের আপনার বিএনবিসিতে আপনার চ্যাপ্টার আমাদের, আচ্ছা এটাকে বলে রাখি, মানে এটা আসলে কত গুরুত্বপূর্ণ এটা আগে বলি, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনারা মানে ওয়ান অফ দ্য, মানে পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং জার্নিতে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল এবং সবচেয়ে সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসটা করতেছেন। উইন্ড এবং আর্থকুয়েক আপনার এই যে শুরু হইলো, সারা জীবন লাগবে এখন থেকে। হুম। এখানে দেখেন, এখানে আমাদের বিএনবিসিতে টোটাল, আপনার তো ধরেন স্ট্রাকচারাল বা আপনি জিওটেকনিক্যাল স্ট্রাকচারাল যাই হোক না কেন, আপনি বিএমবিসির বাইরে যেতে পারবেন না। এই যে আমরা আপনাদেরকে যা দেখাচ্ছি, আপনারা 4 বছরে যা শিখতেছেন সবগুলো বিএমবিসিতে আছে। আপনারা যখন বিএমবিসি খুলবেন দেখবেন যে হচ্ছে বিএমবিসির জিনিসগুলো আপনাদেরকে আমরা শিখাচ্ছি।
ঠিক আছে? তা আমরা আলটিমেটলি বিএনবিসি কভার করাচ্ছি আপনাকে, হ্যাঁ, বিভিন্ন ইয়ারে। তো এখন দেখেন এই বিএনবিসিতে অ্যাকচুয়ালি চ্যাপ্টার আছে 10টা। এর মধ্যে চ্যাপ্টার 6 যেটা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের। এবার আরো অন্যান্য গুলো আছে, এগুলা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না। আর্কিটেক্টদের আছে, মেকানিক্যালদের আছে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার 6, এবং কিছু ক্ষেত্রে চ্যাপ্টার 5ও লাগে। এই চ্যাপ্টার 6 এর ভিতরে আপনার সবই আছে, লোড, সয়েল ফাউন্ডেশন, এই যে কংক্রিট মেটেরিয়াল, তারপরে হচ্ছে এখানে আপনার কংক্রিট আরসিসি, পুরো আরসিসি আছে এখানে। তারপর স্ট্যান্ড ডিজাইন অফ রেনফোর্স, এই যে এখানে রেনফোর্স কংক্রিট স্ট্রাকচার, এখানে যত আরসিসি সব আছে। 10 নম্বর চ্যাপ্টারে যত স্টিল সব আছে। মানে আপনি 4 বছর ধরে যা শিখছেন সব আছে 10 নম্বর চ্যাপ্টার স্টিলের। আপনি 4 বছর ধরে যা শিখবেন সব আছে এই যে চ্যাপ্টার 6-এ। এখন এই চ্যাপ্টার 6 থেকে আপনার চ্যাপ্টার 11 পর্যন্ত এই জিনিসগুলোর সাথে ইনভলভ হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 সব জায়গায় লাগবে। চ্যাপ্টার 2টা আপনার 3 থেকে 13 পর্যন্ত সব জায়গায় চ্যাপ্টার 2 লাগবে। ঠিক আছে? লোড ছাড়া আপনি কোনো ডিজাইন করতে পারবেন না। তো এই যে লোডটা, এটা আবার ভাগ ভাগ করা হয়েছে মূলত দুই ভাবে, একটা গ্র্যাভিটি লোড আর একটা ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোড অলরেডি আপনারা জানেন, ডেড এবং লাইভ। এখন নতুন জিনিস শিখতেছেন, এটা হচ্ছে ল্যাটারাল লোড, উইন্ড এবং আর্থকুয়েক। তাহলে উইন্ড, আর্থকুয়েক এবং এই গ্র্যাভিটি লোড, এই কয়েকটা জিনিস যদি আপনি জানেন, তাহলে পরবর্তী যেগুলো জিনিস আছে এইগুলাতে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। এখানে যদি গ্যাপ থাকে তাহলে এদিকেও আপনার অনেক প্রবলেম হবে বুঝতে। তাহলে এখন দেখেন এই যে উইন্ড চ্যাপ্টারটা দেখেন, এটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার। এখানে শুরু হয়েছে 2.4, এটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে? এই যে পৃষ্ঠা উল্টাচ্ছি কিন্তু, পরে নিজেরা উল্টা দেখেন, এখনো শেষ হয় নাই। হ্যাঁ, এই বিএনবিসির পুরা উইনটা হচ্ছে আমরা কভার করতেছি, বুঝছেন? কাজেই এটা আসলে এটা বুঝতে পারছেন, এক ক্লাসে কভার করা কঠিন। তো আমি যতটা সম্ভব হচ্ছে জিস্ট যে জিনিসগুলো এগুলো বলে পুরোটা কভার করবো, এবং আপনারা এই ক্লাসটা যদি কমপ্লিট করেন এরপরে বিএনবিসি খুললে আমার ধারণা বিএনবিসির উইনটা বুঝতে পারবেন। আর গত সেকশনের বা গত স্টুডেন্টরা তাদের কারোরই অসুবিধা হয় নাই, বুঝছেন? সো কাজেই আপনাদের একটু কঠিন লাগবে, কারণ কঠিন লাগবে কোন সেন্সে, বেশ কিছু জিনিস আছে যেগুলি আপনারা এর আগে শুনেন নাই, আপনাদের মাথায় নতুন করে ঢুকতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, আপনি বুঝে রাখেন যে আপনি জিনিসটা বুঝতেছেন কিনা। যদি বুঝতে পারেন জিনিসটা কি হচ্ছে, তাহলে পরবর্তীতে যখন নিজেরা একটু পড়াশোনা করবেন চট করে ধরতে পারবেন। বুঝা গেছে? আপনারা কিন্তু মুখস্থ করার জন্য আমি পড়াচ্ছি না, আমি বুঝাচ্ছি যে জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটা কি এটা যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী নিজেরা পড়েই হচ্ছে গিয়ে করতে পারে। আর আমরা, এটা ইউনিভার্সিটি, এটা কিন্তু স্কুল না বা এটা কলেজ না, যা আমরা হচ্ছে আপনাকে বলে দেব এই প্রশ্ন পড়তে হবে, এইভাবে পড়তে হবে। ইউনিভার্সিটি হচ্ছে নিজে নিজে পড়ার। হ্যাঁ, নিজে নিজে পড়ে শিখতে হবে। এখন থেকে আপনার লাইফের সবকিছু নিজে নিজে করে শিখতে হবে। এখানে আমরা যেটা করতেছি যে হচ্ছে আপনার পড়াটাকে সহজ করে দিচ্ছি। এই যেমন বিএনবিসি এত এত চ্যাপ্টার বড়, আপনি পড়তে শুরু করেন আপনার অনেক দিন সময় লাগবে, কিন্তু আপনি যদি এই ক্লাসটা করে পড়তে যান দেখবেন যে 2-3 ঘন্টায় আপনি পুরো জিনিসটা বুঝে ফেলছেন। তো আমাদের কাজ হচ্ছে এটাই, যে পুরা একটা বড় কনসেপ্ট সহজ করে আপনাদেরকে জাস্ট মাথার মধ্যে জিনিসটা দিয়ে দেওয়া। পরবর্তীতে কিন্তু আপনি নিজেরা পড়ে এটাকে সলভ আউট করতে হবে। বুঝতে পারছেন? তো ইউনিভার্সিটিতে আপনি স্কুল কলেজের মতো চিন্তা করলে হবে না, এখানে আপনার নিজে নিজে পড়ে শিখতে হবে। এবং এই যে এরপর থেকে, ইউনিভার্সিটির পর থেকে লাইফে যা কিছু করবেন সব নিজে নিজে করতে হবে। যত পড়াশোনা, যত কিছু, সব নিজে নিজে করতে হবে। হ্যাঁ, এখানে হয়তো আপনি মানুষের হেল্প পাবেন, কিন্তু যা করেন নিজে নিজে করতে হবে। এই জন্য এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এই কনসেপ্টটা একটু ভালো মতো করে দেখেন, এরপরে নিজে নিজে পড়ে বাকিটা হচ্ছে বুঝে ফেলতে পারবেন আশা করা যায়। যাই হোক, তাহলে আমরা এই এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্টের ব্যাপারটা বুঝলাম। এখন দেখতে চাই এই যে এক্সটার্নাল প্রেসার, এখানে আমরা তো ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট দেখছি এখানে, তাই না? ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট এই যে 4.4, এটা বললাম যে এটা আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে আসছে। এবার আমরা দেখব এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট। এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়ালের বাইরের দিকে প্রেসার কোএফিসিয়েন্ট গুলো কি হয়। এটা বোঝার জন্য এটা একটা নিউমেরিক্যাল উইন্টারনাল টেস্ট করছিলাম আমরা, ওইটার কিছু ডাটা। হ্যাঁ, এই যে দেখেন
এই থেকে তো উইন্ড আসতেছে, এই থেকে তো উইন্ড আসতেছে, এটা উইন্ডওয়ার্ড ওয়াল লিওয়ার্ড ওয়াল, এই উইন্ড আসতেছে, উইন্ড এসে এই ওয়ালটাকে ধাক্কা দিচ্ছে, তাই না? এই থেকে ভি এসে এই ওয়ালটাতে ধাক্কা দিচ্ছে, মানে প্রেসার তৈরি করতেছে। এখন আপনার কাছে কি মনে হয় এই ওয়ালের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কি হচ্ছে একই রকম থাকবে? প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু প্রেসার একরকম থাকবে না। এই যে পুরা যে ওয়ালটা, হ্যাঁ, এই পুরা ওয়ালটাকে নিয়ে আসছি, মানে এই যে এখানকার, সরি, এই যে এখানে এখানে যে ওয়ালটা আছে না, এই যে ওয়ালটা, এই যে উইন্ডওয়ার্ড ওয়ালটা, এই উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেসার ডায়াগ্রাম হচ্ছে এটা, বুঝছেন? প্রেসার ডায়াগ্রাম হচ্ছে এটা। আমি যদি জুম করে দেখেন, এটা 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 মনে হয় 25 তলা একটা বিল্ডিং, বুঝছেন? এটা 25 তলা একটা বিল্ডিং। হ্যাঁ, কারণ এখানে অনেকগুলা তলা আছে কিন্তু, হ্যাঁ, আমি শুধু পুরো ওয়ালটা নিয়ে আসছি। তো এই থেকে বাতাস আসতেছে, এবার প্রেসার আসতেছে, হ্যাঁ। তো দেখেন, এই যে প্রেসার যদি এক হয়, তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু এক নাই, দেখছেন? নিচের দিকে এই জায়গায় হচ্ছে 0.6, এখানে 0.69, টোটাল প্রেসারের 69% এখানে কাজ করতেছে, টোটাল প্রেসারের 87% এখানে কাজ করতেছে, টোটাল প্রেসারের 93% এখানে কাজ করতেছে, এরকম, বুঝছেন? তাহলে আপনি উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য প্রেসারের কোএফিসিয়েন্ট কত ধরবেন? এটা বিভিন্ন জায়গায় এক এক রকম। এক্সটার্নাল প্রেসারের কোএফিসিয়েন্টটা এক এক জায়গায় এক এক রকম। টোটাল প্রেসারটা ছিল 247 কিপ। এই 247 কিপ তো সব জায়গায় একই রকম কাজ করতেছে না। কোথাও কাজ করতেছে 247 ইন্টু 0.72, কোথাও কাজ করতেছে 247 ইন্টু 0.75, তাই তো? কোথাও কাজ করতেছে 247 ইন্টু 0.93। তাহলে এই যে এক্সটার্নাল প্রেসারটা, এই এক্সটার্নাল প্রেসারটা আপনি কত ধরবেন? ঠিক আছে, এটা একটা প্রবলেম। তো কোর্ট বলতেছে যে এটা একটা এভারেজ করে নিতে। প্রেসার কোএফিসিয়েন্ট গুলো যদি এভারেজ করেন, তাহলে মোটামুটি এটা আসে হচ্ছে 0.8। এই জন্য এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট ফর উইন্ডওয়ার্ড ওয়াল, এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট ফর উইন্ডওয়ার্ড ওয়াল, এটা হবে 0.8, সবসময় 0.8 ধরবেন। ওকে। আবার এই সাইড ওয়াল এবং হচ্ছে লিওয়ার্ড ওয়ালের প্রেসার কোএফিসিয়েন্ট কিন্তু 0.8 না, ঠিক আছে? এটা চেঞ্জ হয়। তো যাই হোক, ওইদিকে আর না যাই, এটা চেঞ্জ হয়ে স্যার যে, হ্যাঁ বলেন। স্যার আমরা তো এখানে উইন্ডটা ক্যালকুলেশন করতেছি একদিক থেকে, কিন্তু স্যার উইন্ডের ডিরেকশন তো চেঞ্জ হতে পারে, অন্য দিক হ্যাঁ, থেকেও তো আসতে পারে। আসবে, তখন তখন একটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন 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 এটা হয়ে যাবে উইন্ডওয়ার্ড ওয়াল, এটা হবে লিওয়ার্ড ওয়াল, সমস্যা নাই। মানে স্যার সব দিক থেকেই ক্যালকুলেশন করা হয়? সব দিক থেকে ক্যালকুলেশন করতে হয়, শুধু একদিকে না। একদিক থেকে দেখাচ্ছি, একবার এই থেকে করতে হবে উইন্ডওয়ার্ড ওয়াল লিওয়ার্ড ওয়াল, আরেকবার এই থেকে করতে হবে এটা উইন্ডওয়ার্ড ওয়াল এটা লিওয়ার্ড ওয়াল, একবার এই থেকে করতে হবে এটা উইন্ডওয়ার্ড ওয়াল এটা লিওয়ার্ড ওয়াল, এটা হবে সাইড ওয়াল, এভাবে সব দিক থেকেই করতে হয়, বুঝতে পারছেন? এই থেকে এটা উইন্ডওয়ার্ড ওয়াল এটা লিওয়ার্ড ওয়াল এটা এটা সাইড ওয়াল। আবার উইন চিন্তা করতে হবে এই থেকে আসলে এটা হবে উইন্ডওয়ার্ড ওয়াল এটা লিওয়ার্ড ওয়াল, অপর দুই পাশে সাইড ওয়াল, সব দিক থেকেই ক্যালকুলেশন করতে হবে, বুঝছেন? এটা হচ্ছে উইন্ড এক্স, একবার হচ্ছে নর্থ সাউথ উইন্ড এক্স, একবার হচ্ছে সাউথ নর্থ, একবার হচ্ছে ধরো উইন্ড ওয়াই, এটা হয়তো ইস্ট ওয়েস্ট করতে হবে একবার, উইন্ড ওয়াই একটা হয়তো এভাবে করতে হবে, চারটা ক্যালকুলেশন, চার দিক থেকে করতে হবে। এত মানে ভয়ের কিছু নাই, এটা সফটওয়্যার আছে তো, আমরা তখন বিল্ডিং দিয়ে করি, জাস্ট কয়েকটা ক্লিক করলেই সে সবগুলা হচ্ছে আপনার করে দিবে। হ্যাঁ, কিন্তু আপনার বেসিকটা বুঝতে হবে কিভাবে কাজ করতেছে, বুঝে গেল? আপনার যখন বিল্ডিং ডিজাইন করবেন, তখন সে শুধু চারদিকে না, সে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলেও করবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার হচ্ছে হিসাব করে দিবে, বুঝছেন? কাজেই এটা বেশ কিছু কয়েকটা ক্লিক করলেই আপনাকে এই প্রেশারটা সব বের করে দেবে সফটওয়্যার, কিন্তু আপনার জানতে হবে জিনিসটা কিভাবে কাজ করতেছে। ওই বেসিক নলেজটাই এই কোর্স থেকে আপনি পাবেন। যাই হোক, তাহলে আমরা আমরা বললাম যে হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেশার কোএফিসিয়েন্ট হবে 0.8, আর সাইড ওয়ালের প্রেশার কোএফিসিয়েন্ট হবে 0.7, আর লিওয়ার্ড ওয়ালের প্রেশার কোএফিসিয়েন্টটা হচ্ছে ভ্যারি করে, এটা আমি দেখাচ্ছি। কিন্তু আপনারা আমাকে বলেন, এই উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেশার কোএফিসিয়েন্ট প্লাস লিওয়ারের মাইনাস সাইড ওয়ালের মাইনাস কেন? কে বলতে পারবে? উইন্ডওয়ার্ড ওয়ালের লিওয়ার্ডে হচ্ছে স্যার নেগেটিভ প্রেসার। 60 কাজ করতেছে তাই। হ্যাঁ, উইন্ডওয়ার্ড ওয়ালে অলওয়েজ পজিটিভ প্রেসার কাজ করবে, এই জন্য।
লিওয়ার্ড আর সাইড ওয়ালে অলওয়েজ নেগেটিভ প্রেশার কাজ করবে। ওই জন্য প্রেশার কোএফিসিয়েন্ট গুলো দেখেন, সাইড ওয়ালে নেগেটিভ, লিওয়ার্ডে নেগেটিভ, কিন্তু উইনওয়ার্ড ওয়ালে আবার পজিটিভ। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে সাইড ওয়ালের প্রেশার কোএফিসিয়েন্ট হচ্ছে 0.7, উইনওয়ার্ডের হচ্ছে 0.8, কিন্তু লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে প্রেশার কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হচ্ছে, তাই তো? এবার এটা বুঝতে হবে কেন চেঞ্জ হয়, লিওয়ার্ড ওয়াল বরাবর প্রেশার কোএফিসিয়েন্ট কেন চেঞ্জ হয়। এটা যদি বুঝতে চান তাহলে এই ফিগারটা একটু বুঝতে হবে। হ্যাঁ, আপনি প্রথমে, না আমি প্রথমে এই যে এইটা দেখাই, সি, ফিগার সি। এই ফিগার সি আর এই ফিগার সি একই জিনিস। আগে এই প্ল্যান থেকে দেখেন, এটা হচ্ছে প্ল্যান আর এটা হচ্ছে 3D, এটা 3D ভিউ। তো প্ল্যানটা আগে দেখি। তো উইনওয়ার্ড ওয়ালের এই যে এই থেকে উইন্ড আসছে, তাহলে উইনওয়ার্ড ওয়াল কোনটা? এটা, এটা কি লিওয়ার্ড ওয়াল, আর এটা হচ্ছে সাইড ওয়াল, রাইট? এটা হচ্ছে সাইড ওয়াল। তো উইনওয়ার্ড ওয়ালের প্রেশার কোএফিসিয়েন্ট 0.8, লিওয়ার্ড ওয়ালের, সাইড ওয়ালের হচ্ছে 0.7, এটাও 0.7, 0.7, কিন্তু লিওয়ার্ডটা কি হয়েছে, লিওয়ার্ডটা এখানে চেঞ্জ হয়ে গেছে 0.2। আবার বিল্ডিং হচ্ছে রেক্টাঙ্গুলার না হয়ে যখন হচ্ছে স্কোয়ার করলাম, উইনওয়ার্ড উইন 8 থেকে আসছে, উইনওয়ার্ড ওয়ালের 0.8, সাইড ওয়াল 0.7, লিওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আসি, 8 থেকে উইন্ড আসতেছে, এটা উইনওয়ার্ড, এটা লিওয়ার্ড, এটা হলো সাইড ওয়াল। উইনওয়ার্ডে আছে ঠিক আছে, সাইড ওয়ালে একই রকম, কিন্তু লিওয়ার্ডে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন দেখেন এই যে লিওয়ার্ডের প্রেশার কোএফিসিয়েন্ট চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে বিল্ডিং এর শেপের উপরে, রাইট? বিল্ডিং এর শেপের উপরে এই লিওয়ার্ডের প্রেশার কোএফিসিয়েন্টটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে কেন? কারণটা হচ্ছে দেখেন, এই উইন যখন, আচ্ছা আমি আমি হচ্ছে এই 3D টা এবার দেখি, সি এর সাথে এই সি মিলান। তো এখানে অ্যাকশনের প্রেশার কোএফিসিয়েন্ট কি বলছিলাম, যে হচ্ছে যদি এই থেকে উইন যায় তাহলে উইনওয়ার্ড ওয়ালের প্রেশার ডিস্ট্রিবিউশনটা কি হবে বলেন? নন লিনিয়ার হবে, তাই না? এই দেখছেন নন লিনিয়ার, প্রথম 15 ফিট আপনার লিনিয়ার, তারপরে এটা নন লিনিয়ার হয়েছে, দেখছেন উইনওয়ার্ড ওয়ালে। এটা হলো প্রেশারের ডায়াগ্রামটা আর কি, ভেলোসিটি প্রেশারের ডায়াগ্রামটা। প্রথম 15 ফিট লিনিয়ার, তারপরে নন লিনিয়ার হয়েছে। এটা হলো উইনওয়ার্ড ওয়ালের প্রেশার ডিস্ট্রিবিউশন, যেখানে প্রেশার কোএফিসিয়েন্টটা হচ্ছে 0.8 পজিটিভ। কেন পজিটিভ, কেন? কারণ ওয়ালের দিকে যাচ্ছে। আচ্ছা, এরপরে এটা কি, এটা উইনওয়ার্ড ওয়াল হলে এটা হবে তার লিওয়ার্ড ওয়াল। লিওয়ার্ড ওয়ালের বাতাসটা ওয়াল থেকে বের হয়ে যাচ্ছে, এই জন্য এটা নেগেটিভ। সাইড ওয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াল থেকে বাতাসটা বের হয়ে যাচ্ছে, এই জন্য নেগেটিভ। আপনারা এটা বললেন একটু আগে। তো এখানে দেখেন, যদি আপনার, আচ্ছা এর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, উইন উইন এদিক কাজ করতেছে, তাহলে তাহলে আপনার বি কোনটা? এটা বি, আর এটা এল। এখানে দেখেন উইন এদিক কাজ করতেছে, তাহলে বি কোনটা? এটা বি, এটা বি, আর এটা হচ্ছে এল। এবার ইন্টারেস্টিং দেখেন, উইন কাজ করতেছে এইদিকে, এবার বি কোনটা? এই দেখেন, এটা বি, এটা হচ্ছে এল। কাজে বিল্ডিং এর লেন্থ বড়, এই কারণে ওইটা এল, উইথ ছোট, এই কারণে বি এরকম না। বুঝা গেছে? উইন্ডের ক্ষেত্রে এল এবং বি ডিপেন্ড করবে, উইন্ড যেদিকে কাজ করবে তার পারপেন্ডিকুলার লেন্থটা হবে অলওয়েজ বি। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে কনভেনশন। এই কনভেনশন ধরে সবকিছু হিসাব করা। ওকে, তাহলে আমি একটু আসি, আমি বোঝার চেষ্টা করতেছি। দেখেন যদি হচ্ছে এই এলটা বড় হয়, তাহলে এই এই বাতাসটা আছে না, বাতাসটা অনেক দূর ঘুরে গিয়ে তারপরে হচ্ছে নিচের দিকে নামে, বুঝছেন? মানে অনেকটা এল পাড়ি দিয়ে তারপরে বাতাসটা নিচের দিকে নামে। এতে করে ফ্রিকশনের কারণে বাতাস কিছুটা কমে যায়। এই কারণে লিওয়ার্ড ওয়ালে আপনার হচ্ছে কি হয়, প্রেশারটা কম আসে। কিন্তু যদি হচ্ছে আপনার ছোট, এই থেকে উইন্ড আসতেছে, এই যে এটা, এটা দেখেন, এই থেকে উইন্ড আসতেছে, এই যে এই এই থেকে তো উইন্ডটা এভাবে পাস করবে, তাই না? পাস করে তারপর নিচের দিকে নামবে। হ্যাঁ, যদি এই পাসিং যে জায়গাটা এটা যদি হচ্ছে ছোট হয়, তাহলে অল্প একটু যাওয়ার পরেই বাতাসটা নিচের দিকে নামে এখানে সাকশন তৈরি করবে, বুঝছেন? এই জন্য হচ্ছে এই এই ডাইমেনশন যদি ছোট হয়, তখন সিকুয়েন্স ভ্যালুটা বড় আসে, এই আর কোনো কারণ নাই। সো লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে আপনার
সিপি বের করতে গেলে আপনার এল বাই বি এর রেশিওটা আপনার জানতে হবে, এই যে এল বাই বি এর রেশিও। যদি এরকম হয় যে হচ্ছে, যদি এরকম হয় যে এল বাই বি এর রেশিও, যেরকম হয় যে এল বাই বি এর রেশিও, যে এল বাই বি এর রেশিও যদি আপনার 1 হয়, ঠিক আছে, তাহলে সিপি কত? সিপি লিওয়ার্ড কত? হুম, মনে করেন এল হচ্ছে, এল ধরলাম 50 ফিট আর বি ধরলাম 50 ফিট, তাহলে এল বাই বি কত আসলো? 1 হলে সিপি লিওয়ার্ড কত? লিওয়ার্ডের ভ্যালুটা কত আসবে? -0.5। -0.5। আচ্ছা, এখন যদি মনে করেন এল হয় 100, ঠিক আছে, আর বি হয় হচ্ছে 50, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 0.3। আচ্ছা, আচ্ছা এখন যদি তাহলে 0.3 হবে। আচ্ছা, যদি এল বাই বি এর রেশিও এটা যদি আপনার 1.5 আসে তখন কি করবেন? স্যার ইন্টারপোলেশন করে নি। রাইট, তখন হচ্ছে আপনি ইন্টারপোলেশন করে নিতে হবে। ইন্টারপোলেশন করে আপনার হচ্ছে এই সিপি বের করতে হবে। বুঝা গেল? তাহলে এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার হয়ে গেছে, ফাইন। এরপরে এটা এগুলো খুব দ্রুত হবে। এরপরে হচ্ছে কি এক্সপোজার, আরেকটা প্যারামিটার নাম হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি। এক্সপোজার ক্যাটাগরি অলরেডি আমি আপনাদেরকে বলছি, এক্সপোজার ক্যাটাগরি 3 রকমের। একটা হচ্ছে এক্সপোজার এ, এক্সপোজার বি, এক্সপোজার সি। এক্সপোজার এ, এক্সপোজার ক্যাটাগরি আবার ডিপেন্ড করবে সারফেস রাফনেস এর উপরে। তাহলে এখানে কয়েকটা টার্ম আসলো। একটা হলো এক্সপোজার, এক্সপোজার হচ্ছে এ, বি আর হচ্ছে সি, একটা টার্ম। আর একটা টার্ম হচ্ছে সারফেস রাফনেস, সারফেস রাফনেস। আচ্ছা, রাফনেস বলতে আপনারা কি বুঝেন? স্যার কতটা মসৃণ? মানে ফ্রিকশন দিবে, তাই না? তাহলে এই এক্সপোজার এ, বি নাকি সি, এটা ডিপেন্ড করবে সারফেস রাফনেস এর উপরে, ঠিক আছে? সারফেস রাফনেসটা আবার আপনার আগে বুঝতে হবে, তারপরে আপনি এক্সপোজার বের করতে পারবেন এক্সপোজার এ, বি নাকি সি। আমাদের অবজেক্টিভ হচ্ছে এক্সপোজার এ, বি, সি বের করা, কিন্তু এক্সপোজার এ, বি, সি বের করতে গেলে আপনার আগে জানতে হবে সারফেস রাফনেস। তাহলে সারফেস রাফনেস এ কি, বি কি আর সি কি? এই ফিগারটা দেখেন, বলছে যদি এই যেরকম জনবহুল, সরি, বিল্ডিং বহুল শহর হয়, যেমন ঢাকা শহর অথবা অন্য কোনো শহর, চারদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং, এখানে বাতাস ঢোকার পরে সে পুরো কনফিউজ হয়ে যাবে যে কোন দিকে যাবে, তাই না? ধাক্কা খেয়ে খেয়ে। এটা হচ্ছে সারফেস রাফনেস এ। অথবা আপনি হচ্ছে আমাজন জঙ্গলের ভিতরে একটা বিল্ডিং করবেন, চারদিকে হচ্ছে গাছগাছালি, হ্যাঁ, বাতাস হচ্ছে ভিতরে ঢুকে পুরো কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ, কোন দিকে যাবে সে জানে না। এই ধরনের এটা হইলে সারফেস রাফনেস এ। অথবা যদি এরকম হয় যে এটা হচ্ছে আপনার হচ্ছে আরবান, আরবান শহর, আরবান, আর এটা হচ্ছে সাব আরবান, বুঝছেন? সাব আরবান, সাব আরবান হচ্ছে ওই যে আমাদের ছোটখাটো যে শহরগুলা, বুঝছেন? যে ছোটখাটো শহর আসলে কোনগুলা হয়, ঢাকার বাইরের যে শহরগুলা, মনে করেন নারায়ণগঞ্জে গেলেন, নারায়ণগঞ্জে একটু দূরে গেলেন, এই টাইপের, বা অন্য কোনো জেলা শহরগুলোতে গেলেন, তার মানে জেলা শহর সাবারবানের মধ্যে পড়বে। সাবারবানে একটু ফাঁকা ফাঁকা থাকে, হ্যাঁ, ফাঁকা ফাঁকা থাকে। বলছে যদি এরকম হয় আরবান এবং হচ্ছে সাবারবান, সাবারবানের হচ্ছে যদি হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি থাকে আর কি, সিঙ্গেল ডুয়াল ফ্যামিলি, দুইতলা বা তিনতলা বিল্ডিং কিন্তু ঘন ঘন, এরকম এরকম যদি হয় তাহলে ওইটা হচ্ছে সারফেস রাফনেস এ। সারফেস রাফনেস বি কি? এই ফিগারটা দেখেন, এটা আমাদের গ্রামের দিকের এলাকাগুলা, হ্যাঁ, যে এদিকে ক্ষেত আছে, ধান ক্ষেত, পাট ক্ষেত, তারপরে এখানে হচ্ছে আপনার একটা গ্রাম, আবার বিল্ডিং গুলা একতলা বা দুইতলা, অধিকাংশ এরকমই পাবেন। তো এদিক থেকে এরকম অনেক ফাঁকা জায়গা, এগুলি হচ্ছে রাফনেস বি। বা হচ্ছে আমাদের আমাদের ঢাকায় যে এয়ারপোর্টটা, সারফেস রাফনেস সি দেখেন, এই যে এটা দেখেন, এটা কি? এটা একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী। এই নদীর ঠিক পাশে যে বিল্ডিং গুলা, ওই যে ঘরবাড়ি করছে, এটা কিন্তু সারফেস রাফনেস সিতে পড়বে, কারণ নদী থেকে এই থেকে বাতাস হচ্ছে অনেক জোরে আসবে, ঠিক আছে। বা হচ্ছে সাগর, এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না, বুঝছেন? এই যে এখানে যেটা কুয়াশা হয়ে গেছে না,
এই কুয়াশাটা কিন্তু সাগর, বুঝছেন? এটা সাগর, এটা হচ্ছে আকাশ, স্কাই। এটা কিন্তু তারপর হচ্ছে সাগর। এটা এটা এই এই সিনারিও হচ্ছে কার সাথে মিলে বাংলাদেশে? হ্যাঁ, এটা এটা একদম হুবহু কক্সবাজার। কক্সবাজারে দেখবেন এদিকে সমুদ্র, কিন্তু এদিকে অনেক হোটেল। এটা তো কক্সবাজারে এটা সারফেস আপনি সিতে পড়বে। ওকে, আর এটা হচ্ছে পদ্মার পারে হইতে পারে বা এরকম, এগুলোতে আমাদের সিনারিও পড়বে। এটা সারফেস আপনি সি, বোঝা গেল? এখন বলছে এক্সপোজার এ এটা হবে যদি হচ্ছে এই যে এই দুইটা কন্ডিশন মিট করে। দুইটা কন্ডিশন কি বলতেছে? যে এক্সপোজার এ হওয়ার সত্ত্ব, এই ফিগারটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, বলছে এটা আপনার বিল্ডিং, এই যে এটা হচ্ছে আপনার বিল্ডিং, আপনার বিল্ডিং আপনি 5 তলা বা 7 তলা করতেছেন। বিল্ডিং এর হাইট হচ্ছে, যদি 10 তলা করলেন, বললাম যে বিল্ডিং এর হাইট হচ্ছে 100 ফিট এইচ। তো বলছে যেই থেকে উইন্ড আসবে ওইদিকে যদি আপনার রাফনেস এ থাকে, মানে আপনি যেখানে বিল্ডিং করতেছেন তার সামনে যদি রাফনেস এ থাকে, বা ঢাকা শহরের কথা চিন্তা করেন, বিল্ডিং করতেছেন সামনে আপনার রাফনেস এ আছে, কত দূর পর্যন্ত থাকতে হবে? বলছে ডি, বিল্ডিং থেকে D1 ডিস্টেন্স পর্যন্ত রাফনেস এ থাকতে হবে। D1 কি? D1 বলতেছে যে হচ্ছে 1500 ফিট। আপনি যেখানে বিল্ডিং করতেছেন, বুঝছেন, তার হচ্ছে সামনে 1500 ফিট যদি সার্ফেস রাফনেস এ থাকে, তাইলে এটা এক্সপোজার এ হবে। তাই আপনি এখন কোশ্চেন করতে পারেন যে স্যার আমি 1500 ফিট কিভাবে মাপবো? হ্যাঁ, এটা খুব সহজ। গুগল ম্যাপে যাবেন। হ্যাঁ, এই গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে যায় আপনার হচ্ছে ফর এক্সাম্পল কোন একটা বিল্ডিং ম্যাপ কই, গুগল ম্যাপ, গুগল ম্যাপে আসলাম। কোথায় বিল্ডিং করবেন বলেন? এখানেই করি। আহ, এই যে আচ্ছা, বসুন্ধরা সিটি, এখানে একটা বিল্ডিং করবেন মনে করেন, ঠিক আছে? তারপরে এখান থেকে এই তো এখান থেকে 1500 মিটার একটা মাপ দিবেন, একটা সার্কেল টানবেন। কই গেল? মেজার ডিস্টেন্স, এখানে একটা মেজার ডিস্টেন্স টু হিয়ার। আচ্ছা, এখানে একটা নেবেন, আর একটা মনে করেন এটা, এখান থেকে 1500 মিটার নেবেন। ওকে, এই 1500 মিটার সার্কেলে আপনারা হচ্ছে দেখবেন যে কি কি আছে। হয়ে গেল। তা একই জিনিস আপনি যদি হচ্ছে এবার গ্রামের দিকে চলে যান, মনে করেন আপনি কোথায় করবেন? বালিয়াটি করে আছে, এখানে এখানে আসি। এই জায়গায় হয়তো একটা বিল্ডিং করবেন। এখানে কি এত বিল্ডিং আছে? এত বিল্ডিং নেই। এটাকে সারফেস রাফনেস বিতে বিতে পড়ার সম্ভাবনা বেশি। দেখেন এই যে সব ক্ষেত, এদিকে ক্ষেত খামার, এখানে মনে করেন কোনো একটা বিল্ডিং করবেন আপনি, ঠিক আছে? তাহলে এটা বোঝা যাচ্ছে সারফেস রাফনেস বিতে পড়বে। তাহলে বিতেও নিশ্চয়ই কোনো একটা একটা কন্ডিশন আছে, না কোনো একটা ডিস্টেন্স কিছু একটা চাবে। তখন ডিস্টেন্স মাপার জন্য গুগল ম্যাপের হেল্প নেবেন, এটাই দেখানোর জন্য আর কি। তো অ্যাকচুয়ালি D1 কত হবে এটা বের করা সহজ, এমন কিছু না এখন। তো বলছে যে আপনার বিল্ডিং এর হাইট যদি হচ্ছে 30 ফিটের কম হয়, তাহলে আর D1টা যদি 1500 ফিটের বেশি হয়, তাহলে আপনি এটাকে এক্সপোজার এ বলতে পারবেন। আর যদি বিল্ডিং এর হাইট 30 ফিটের বেশি হয়, ডেফিনেটলি আপনার বিল্ডিং 30 ফিটের বেশি হবে, 3 তলা বিল্ডিং তার করবেন না। তাহলে হচ্ছে এই D1 এর ডিস্টেন্স হইতে হবে 2600 ফিট। 2600 ফিট এমন কিছু না। যদি এই কন্ডিশনটা মিট করে, তাহলে এটা এক্সপোজার এ হবে। আর এক্সপোজার বি এর কন্ডিশন কি? এক্সপোজার বি খুব সহজ। বলছে যদি কোনো কন্ডিশন এক্সপোজার এ তেও না পড়ে, এক্সপোজার সি তেও না পড়ে, তাহলে অটোমেটিক সেটা হবে এক্সপোজার বি। তাহলে এক্সপোজার এ দেখলাম, এবার এক্সপোজার সি দেখে আসি। এক্সপোজার সি কি? বলছে যেখানে বিল্ডিং করতেছেন তার সামনে যদি সারফেস রাফনেস সি থাকে, সারফেস রাফনেস সি মানে হচ্ছে গিয়ে মনে করেন এখানে একটা ইয়া আছে, আহ, কি বলে, সমুদ্র। সমুদ্র। হ্যাঁ, সমুদ্র হইতে পারে অথবা নদী আছে বড় একটা, ঠিক আছে? তারপরে এইদিকে হয়তো আবার নদীর পাড়ের ওই পাশে আরো অন্য আছে। সেক্ষেত্রে ডি কত হইতে হবে? ডি বলছে ডি হচ্ছে 5000 ফিট, অথবা হচ্ছে 20H। 20H হচ্ছে বিল্ডিং এর হাইট ইন্টু 20। এই দুইটার মধ্যে যেটা বড়, ঠিক আছে? 5000 ফিট এবং হচ্ছে 20H, এটার মধ্যে যেটা গ্রেটার। মনে করেন আপনি হাই রাইজ বিল্ডিং করতেছেন, তারপর বিল্ডিংই হচ্ছে
ধরেন যে 200 ফিটের বিল্ডিং বা 100 ফিটের বিল্ডিং, 100 ফিট তেমন কিছু না, 200 ফিটের বিল্ডিং, তাহলে 20 ইন্টু 200, হ্যাঁ, 250 ফিটের বিল্ডিং, তখন হচ্ছে এই 5000 ফিটটা গভর্ন করবে না, গভর্ন করবে হচ্ছে 20H। আর ছোট বিল্ডিং হলে আসলে 5000 ফিটে গভর্ন করবে। এর ভিতরে যদি সারফেস রাফনেস ডি থাকে, ঠিক আছে, তাইলে হচ্ছে আপনি এটাকে বলবেন, তাহলে এটা অবশ্যই আপনার এক্সপোজার সিতে বসাইতে হবে। আর এখানে হচ্ছে এরকম, মনে করেন আপনি একটা বিল্ডিং করতেছেন, এখানে একটা বিল্ডিং করতেছেন, আপনার সামনে হচ্ছে আরো অনেকগুলা ছোট ছোট বিল্ডিং আছে, তারপরে আপনার সমুদ্র শুরু হয়েছে। এটা হচ্ছে কক্সবাজারের কেস। আপনি আপনি তো বিল্ডিং করলে সমুদ্রের ধারে করতে পারবেন না, পারবেন? সমুদ্রের ধারে তো অলরেডি অনেকগুলা স্টোরি, অনেকগুলা হোটেল হয়ে গেছে, আপনার করতে হলে কিন্তু একটু বাইরে করতে হবে। আচ্ছা, এখানে করলেন, যেখানে বিল্ডিং করতেছেন ওইখানে D2 পর্যন্ত যদি হচ্ছে আপনার সারফেস রাফনেস এ থাকে বা বড় বড় বিল্ডিং থাকে, থাকুক, সমস্যা নাই। তারপরে যদি হচ্ছে আপনার সমুদ্র শুরু হয়, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার এক্সপোজার সিতে করতে পারে। তাহলে এখন দেখতে হবে D2 মিলে কিনা, D1 মিলে কিনা। D2 কি বলছে? D2টা হইতে হবে আপনার লেস দেন, যদি 600 ফিট হয়, তাইলেই হচ্ছে গিয়ে এটা করতে পারে। তো নর্মালি বুঝছেন, কক্সবাজারে এটা চোখ বন্ধ করে সারফেস রাফনেস সি, আবার চিটাগাং এর কিছু কিছু জায়গায় সারফেস এক্সপোজার সিতে পড়ে আর কি। বোঝা গেল? এভাবে সারফেস রাফনেস ক্যালকুলেশন করতে হয়। এত হয়ে গেল। এরপরে আরেকটা টার্ম আছে, যেটা হচ্ছে এক্সপোজার, ওই যে এক্সপোজার কোএফিসিয়েন্ট কেজেড। কেজেড মনে আছে? কেজেড, কেজেড বের করার জন্য ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, কেজেড ফর্মুলা, এই কেজেড হচ্ছে মূলত এই যে এটা, এই যে এটা হলো কেজেড এর ইকুয়েশন। হয়ে গেল, এই যে এটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম না, ভেলোসিটি প্রোফাইলটা, এটা হলো ভেলোসিটি প্রোফাইল, এটা হচ্ছে কেজেড, কেজেড এর ইকুয়েশন। একটা ইকুয়েশন দিয়ে এই ভেলোসিটি প্রোফাইলটা বের করতে হয়, বুঝছেন? এই কেজেড হচ্ছে এই কেজেড একটা ইকুয়েশন, ওই ইকুয়েশন দিয়ে এই ভেলোসিটি প্রোফাইলটা বের করতে হয়। এখানে তিনটা ব্যাপার আছে। যদি হচ্ছে আপনার স্ট্রাকচার, আপনার আহ, আপনার যদি হচ্ছে শহরে এলাকা হয়, শহরে দেখেন, শহরের এলাকায় কিন্তু এই আপনার ভেলোসিটি প্রোফাইলটা খেয়াল করে দেখেন, প্রথম দিকে কিন্তু শুরু মানে চিকন, এরপরে কত, এই যে 900 বা 950 ফিট পরে গিয়ে কিন্তু এটা বাড়তেছে। আর যদি হচ্ছে আপনার গ্রামের দিকে হয় বা এক্সপোজার বিতে হয়, তাহলে কিন্তু এটা কিন্তু অল্প একটু যাওয়ার পরেই তারপরেই কিন্তু বেশি ভ্যালুটা চলে আসতেছে। আর যদি হচ্ছে এক্সপোজার সি হয়, এক্সপোজার সি, তাহলে দেখেন একটু যাওয়ার পরেই কিন্তু অনেক বেশি প্রেশার আসতেছে। বুঝা গেল? এই ডায়াগ্রামটা বুঝতে পারছেন? এই ডায়াগ্রামটা কি বলতেছি? এটা হলো এক্সপোজার এ, এটা হচ্ছে এক্সপোজার বি, আর এটা কিন্তু এক্সপোজার সি এর ভেলোসিটি প্রোফাইলটা। এক্সপোজার এ তে বুঝতে পারছেন এখানে সারফেস রাফনেসটা বেশি, এই কারণে প্রেসার ডায়াগ্রামটা এদিকে কিন্তু চিকন, পরে বাড়ছে। এটা হচ্ছে রাফনেস কম, এটা মিডিয়াম, আর এটা কিন্তু রাফনেস অনেক কম দেখে একটু হচ্ছে স্লোপ হয়েছে, তারপরে কিন্তু একবারে ভ্যালুটা অনেক বড়। ঠিক আছে? তো এই যে লাইনটা, এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা, এই যে এটাকে বলা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। ভেলোসিটি প্রোফাইল হচ্ছে কেজেড দিয়ে বের করতে হয়, কেজেড এর ইকুয়েশন আছে, এই যে ইকুয়েশন, এই যে এটা হলো সেই ইকুয়েশনটা, যেটা, ওকে, এই ইকুয়েশন হচ্ছে এটা। ইকুয়েশন হচ্ছে কেজেড হচ্ছে 2.01 আপনার জেড বাই জেড জি, তার পাওয়ার হচ্ছে 2 বাই আলফা। এইখানে ইন্টারেস্টিংলি জিনিসটা হচ্ছে যে ভেলোসিটি প্রোফাইলটা আপনার মনে আছে, আমরা বলতেছিলাম যে এটা অবশ্যই প্রথমে 15 ফিট পর্যন্ত থাকবে স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে এরকম লিনিয়ারলি বাড়বে। বলছিলাম না একটু আগে, ভেলোসিটি প্রোফাইলের 15 ফিট পর্যন্ত থাকবে হচ্ছে লিনিয়ার, তারপরে নন লিনিয়ার হবে। তো এই জি জন্য স্যার। এই কেজেড এর জন্য দুইটা দুইটা টার্ম করছে, দেখছেন? একটা বলছে কেজেড আবার 15 ফিট, জিরো থেকে, জিরো থেকে মানে জেড এর ভ্যালু 0 থেকে 15 ফিট পর্যন্ত, এটা একটা। আর পরেরটা হচ্ছে জেড এর ভ্যালু তারপরে গ্রেটার দেন 15 ফিট। বলছে যদি হচ্ছে আপনার জেড এর ভ্যালুটা লেস দেন 15 ফিট থাকে, তাহলে এই জায়গায়, এই যে এখানে যে জেড আছে,
এখানে এখানে কয়টা টার্ম আছে? কেজেড এর ভ্যালু বাই করতে গেলে আপনার জেড লাগবে, তারপরে হচ্ছে জেড জি লাগবে, আর হচ্ছে আলফা লাগবে। তো আমি বলে রাখি যে জেড জি এবং আলফা এটা এটা টেবিল থেকে আসবে। টেবিল আমি দেখাবো আর একটু পরে। টেবিল থেকে আসবে। আর জেড কি তাহলে? জেড হচ্ছে বিল্ডিং এর হাইট। বিল্ডিং এর হাইট। আপনি যদি একতলা বিল্ডিং, আপনি যদি ধরেন 10 তলা বিল্ডিং আছে, ঠিক আছে? একতলা বিল্ডিং এর হাইট কত? এখান থেকে 10 ফিট। 10, তাহলে জেড এর ভ্যালু হচ্ছে এখানে একতলার জন্য 10 ফিট। দুই তলা বিল্ডিং এর জেড জেড কত হবে? 20। তিনতলা বিল্ডিং এর জেড হবে 30। এরকম আর কি। হ্যাঁ, তো বলছে যে জেড এর ভ্যালু আপ টু 15 ফিট পর্যন্ত আপনার হচ্ছে এখানে 15 রাখতে হবে। বুঝছেন? আপনি যদি হচ্ছে একতলা বিল্ডিং চিন্তা করেন, একতলা বিল্ডিং এর ক্ষেত্রে তাহলে ইকুয়েশনটা হওয়া ছিল 2.01। জেড এর ভ্যালু হচ্ছে বসাবেন 10 ফিট, তারপরে জেড জি, এরপরে হচ্ছে বাকিটা, তাই তো? কোড বলতেছে এখানে 10 লেখা যাবে না। 15 ফিটের নিচে থাকলে এটাকে অবশ্যই 15 লিখতে হবে। আপ টু 15 ফিট পর্যন্ত জেড এর ভ্যালুটা হচ্ছে 15ই লিখতে হবে। ঠিক আছে? তারপর 15 ফিটের পরে গিয়ে তখন আপনার বিল্ডিং এর হাইট যা সেটা বসাইতে পারবেন। এটাই এখানে বলছে। এটা আমি পরে আরেকবার দেখাবো। এই জায়গায় মিটারে দেওয়া আছে, সমস্যা নেই। 4.57 মিটার মানে কিন্তু 15 ফিট। ওকে, তো বলছে যদি হচ্ছে জেড এর ভ্যালু যদি হচ্ছে 15 ফিটের কম হয় বা 4.57 মিটারের কম হয়, তাহলে কেজেড এর ভ্যালু হবে, কেজেড এর ইকুয়েশনে এখানে জেড এর ভ্যালু আর চেঞ্জ করার সুযোগ নেই। এখানে 15 লিখতে হবে বা 4.57 লিখতে হবে। আর যদি জেড এর ভ্যালু 15 ফিটের উপরে হয়, হ্যাঁ, তাহলে এখানে জেড এর ভ্যালুটা বসাইতে হবে। এই ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত করি। এরপরে আমরা মোটামুটি থিওরিটা কভার করে ফেলছি। আর অবশ্য একটা থিওরি আজ বাদ দেন, এটা করা যাবে না। আহ এরপরের দিন হচ্ছে আমরা থিওরি কভার করে ফেলছি। হ্যাঁ, এরপরের দিন আমরা একটা ছোট্ট ম্যাথ করব, ওই ম্যাথটা পরীক্ষায় আসবে। এরপরের দিন আমরা হচ্ছে এই যে এরকম একটা ম্যাথ করব, ঠিক আছে? এরকম একটা ম্যাথ করব, ম্যাথ করে উইন শেষ। Okay? তারপর আজকে শুরু করবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকক্ষণ করলাম। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা নর্মালি যে বিল্ডিং গুলা বানাই, রেসিডেন্সিয়াল বিল্ডিং 5 তলা 6 তলা, ওগুলোর জন্য উইন্ডের ক্যালকুলেশন করে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সব ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন ছাড়া কোনো কিছু করা যাবে না। আপনি যখন হচ্ছে বিল্ডিং করতে 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 একবারে ঝানু হয়ে যাবেন, হ্যাঁ, তখন হয়তো লাগবে না, কিন্তু হচ্ছে ইনিশিয়ালি সব সব করি আমরা। দুই তলা বিল্ডিং এরও উইন্ড ক্যালকুলেশন করি। হ্যাঁ? আচ্ছা, এবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সেকশন এ, সেকশন এ কি অবস্থা দেখি। সেকশন এ তে স্টুডেন্ট ভালো থাকার কথা, সেকশন সি বোধহয় কম আছে। আচ্ছা, হ্যাঁ, কি করব? করতে পারে। আমি বুঝি নাই। স্যার সি থেকে শুরু করতে বলতেছে। সি থেকে শুরু করব? কেন? আচ্ছা ঠিক আছে, সি থেকেই শুরু করি। যেহেতু বলছেন সি থেকে শুরু করতে, সাউন্ডটা অফ করতে হবে, সাউন্ডটা অফ করতে হবে। আচ্ছা, সেকশন সি। সেকশন সি হচ্ছে 15। ওকে, স্টুডেন্ট তো কম, 150 স্টুডেন্ট হওয়া উচিত। আপনারা আসছেন হচ্ছে 50 জনের মতো। তাহলে এখন তো বেড়ে যাচ্ছে। আচ্ছা বারুক, বাল্লা কি করার আছে? কেউ যদি অ্যাটেন্ডেন্স চায় করবে। আচ্ছা, 22205099 আছেন? নাই। তারপরে 23105032 নাই। তারপরে রেগুলার 91। প্রেজেন্ট স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। 92, 93, 94, 95, Yes, sir.
Okay, thank you. 96. 97. Yes, sir. Thank you. 98. Present, sir. Thank you. সবাইকে thank you. যারা যারা উপস্থিত তাদের সবাইকে thank you. 99. Yes, sir. Present, sir. 100. 100. 101. স্যার 100 আছে মেসেজ করছে স্যার ওর মাইক্রোফোনের সমস্যা Okay, 101. 104. 105. Sir. Yes, sir. 104. 105. Yes, sir. 106. Yes, sir. 107. 108. 109. 110. Yes, sir. 111. 112. Sir. কে ইয়েস স্যার কে 12 না 11? স্যার আমি পারো। আচ্ছা 113. Present, sir. 114. Yes, sir. 115. Yes, sir. 116. Yes, sir. 117. Yes, sir. 118. 119. 120. Yes, sir. 122. 123. ইয়েস স্যার 124. 126. Yes, sir. 126. 129. Yes, sir. 130. 131. Yes, sir. 133. Present, sir. 134. Yes, sir. 92. না 132. বাহ আপনারা তো অনেকজন আছেন। স্যার 123 আজকে আইওটি থেকে প্রাইজ নিয়ে আসছে। 123 কিসের কিসের price? স্যার অটোক্যাডের। তাই নাকি? মহিমিন খান তানভীর জি স্যার আপনি কি সিআর? জি স্যার আপনাকে চিনি তো, হ্যাঁ সিআর। আচ্ছা কে আর কে বলতেছেন কি? Sir, roll 90. 90। Sir, নব্বই স্যার B বি সেকশন Sir, B section এ 83. এখনো তো বিশেষণ শুরু করি নাই। এবি হয়নি এখনো। স্যার পরে প্রেজেন্ট নেওয়ার জন্য ঢুকছে তো স্যার ওই জন্য বলে ফেলছে। 23 জন, যাক খারাপ না। ঠিক আছে, থ্যাংক ইউ সি সেকশন, আপনারা কষ্ট করেছিলেন। ওকে, এবার হচ্ছে সেকশন। ওকে ঠিক আছে, আপনারা ছেড়ে চলে যেতে পারেন। সেকশন বি ঢেলে পিছন থেকেই নেই। সেকশন বি, সেকশন বি। স্যার এটা 42 এর জন্য ঢুকে গেছে। ও অন্য জায়গায় চলে আসছি। হুম, ওকে থ্যাংক ইউ। এটা হচ্ছে বি, তাই না? ঠিক আছে, আপনারা বলেন না আপনাদের কি অবস্থা। সেকশন সি তো ভালোই, মোটামুটি ভালোই ছিল, 50% বেশি ছিল তারা। ওকে 20205077 টাকার কথা না। তারপরে হচ্ছে 22205036 আছেন? 22205052। ওকে রেগুলার 46 47 Yes, sir. 48 Yes, sir. 49 50 Yes, sir. 51 Yes, sir. 52 Yes, sir. 52 53 Present, sir. 54 55 Yes, sir. 56
58, Yes, sir. 50, 60. Yes, sir. আমি রেকর্ডটা অফ করি, তো অনেক বড় হয়ে যাবে, তাই না? Sir.